জি। ওনারা কি আপনারা কি গ্রুপে আছেন? আচ্ছা, গ্রুপে যদি না থাকেন এখানে দেখেন মিটিং এর লিংক আছে। আমি হচ্ছে জুম করতেছি। আচ্ছা, আমি হচ্ছে এই কোডটাকে এখানে নেই। আপনি হচ্ছে এক কাজ করবেন, গুগলের হচ্ছে ট্যাবে আসবেন। গুগলের ট্যাবে আসার পর আপনি করবেন, এখানে হচ্ছে মিটিং ডটে যাবেন। এই যে মিটিং ডট গুগল ডট কমে যাবেন। যাওয়ার পর হচ্ছে আপনি এই কোডটা সেখানে দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনি জয়েন করবেন। জয়েন করার পর আপনি ওটাকে বুকমার্ক করে রেখে দিবেন। এখানে টপ বারের মধ্যে বুকমার্ক করে রেখে দিবেন। আপনারা কি সকলে আপনাদের ক্রোম ব্রাউজারে কি এটা বুকমার্ক করে রাখছেন? তাহলে হচ্ছে প্রতিদিন আপনাকে আর বাড়তি করে আপনাকে কি করতে হবে না, মিটিং এর লিংক খুঁজতে হবে না। আপনি ক্রোম ব্রাউজার ওপেন করবেন, শুধুমাত্র এরকম লিংকে ক্লিক করবেন, আপনি তারপর জয়েনে ক্লিক করবেন, আপনি মিটিং এ জয়েন হয়ে যাবেন। তাড়াতাড়ি করেন, ওদেরকে তাড়াতাড়ি একটু দেখিয়ে দেন। মিটিং এর কোড হচ্ছে UGO-FZRQ-SID। ওয়ার্ডপ্রেস সিএমএসটা পিএইচপি দিয়ে গঠন করা। পিএইচপি, জাভাস্ক্রিপ্ট এগুলো সমন্বয়ে ওয়ার্ডপ্রেস সিএমএস তৈরি করা। সব দেখাবো, সব দেখাবো, ভেঙে ভেঙে সব দেখাবো। আপনারা কি মিটিং এ জয়েন করছেন? স্ক্রিন দেখা যায়? আচ্ছা, স্ক্রিন যদি দেখা যায় তাহলে হচ্ছে আমি আমার পিডিএফ ওপেন করে আপনাদেরকে আরো হচ্ছে ওভারভিউ দিয়ে দেই। আমাদের ওয়েবসাইট কিভাবে কাজ করে, ওয়েবসাইট কি, সেগুলো তো আমাদের প্রাথমিক ধারণা গেছে। এখন হচ্ছে বাকি আপনাদের বিস্তারিতভাবে ওভারভিউ দিয়ে দেই। দেখা যাচ্ছে কি সবকিছু দেখা যায়? বড় 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 দেখা যায় না ছোট ছোট দেখা যায়? আচ্ছা, বড় বড় দেখা যাচ্ছে, তার কারণ আমি এখানে জুম করে নিয়েছি তো। হ্যাঁ জি, অবশ্যই। আচ্ছা দেখেন, আমি আপনাদেরকে ফাইবারে দেখাই যে আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কেমন চাহিদা। প্রচুর চাহিদা, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনারদের প্রচুর চাহিদা। আর সব থেকে বড় কথা হলো যে যত দিন যাবে তত মানুষ ওয়েবসাইট তৈরি করবে। এটা আপনার মনে করেন সময়ের সাথে যেটা বাদ যাবে এমনটাও না। আপনার ওয়েবসাইটের সবারই দরকার। যারা ছোট বিজনেস করে, বড় বিজনেস করে, সকলেরই একটা ওয়েবসাইট দরকার হয়ে থাকে। আর ক্লাসে আপনারা হচ্ছে ক্লাসের যে পরিবেশ সেটা বজায় রাখার চেষ্টা করবেন। ক্লাসে এমন কোনো কিছু করবেন না যেটা হচ্ছে ক্লাসের মানে পলিসির বাইরে হয়। আপনাদের বসা থেকে শুরু করে স্ক্রিনে তাকানো, কথা না বলা থেকে শুরু করে যেভাবে মনোযোগ দেয়া যায় ক্লাসের মধ্যে, এটা মেনটেন করার চেষ্টা করবেন। ক্লাসরুমের একটা আদর্শ আছে, সেই আদর্শকে বজায় রাখবেন। বুঝতে পারছেন? আমি ক্লাস করাচ্ছি, আপনারা ওইদিকে মাথা নিচু করে ঘুমাবেন এমনটা হবে না। বুঝেছেন? যদি আপনার যদি একান্ত ঘুমানোর দরকার হয় তাহলে আপনি দরকার হলে রাতে বেশি সময় করে ঘুমাবেন। আর এখানে যদি ঘুম যদি বেশি চলে আসে তাহলে আপনি বাইরে যাবেন, যাওয়ার পর আপনি চোখে পানি দিয়ে মুখ মুছে আবার হচ্ছে ক্লাসে এসে ক্লাসে জয়েন করবেন আবার। বুঝতে পারছেন? আমরা যদি হচ্ছে এখানে ফাইবার আসার পর আমি এখান থেকে যদি সার্চ করি যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এরপর হচ্ছে ডিজাইন, ডিজাইন আমি এন্টার করে দেই, তাহলে এখান থেকে হচ্ছে আমরা দেখতে পারবো। জুম করে নেই। এখান থেকে আমরা দেখতে পারবো যে অনেকেই সেল করতেছে, তাদের সার্ভিস সেল করতেছে। এর মধ্যে থেকে বাংলাদেশি আছে অনেক, বাংলাদেশি আছে অনেক। আমি যদি এখানে যদি দেখি, আমি এরা কুইক সার্ভিস দিয়ে থাকে, এদের সেটা বাদ দিলাম। পরে নিচের দিকে যদি আমি দেখি, ইনি হচ্ছে লেভেল 2 সেলার। এনার এখানে কত রিভিউ আছে, এই গিগের মধ্যে তার আছে 162টা, এনার আছে 154টা, এনার 200টা, এনার 57টা। এনারা হচ্ছে নতুন, ধরেন যে এদের বয়স কত হবে এই মার্কেট প্লেসে জয়েন করার, 1 বছর, অতিরিক্ত 1.5 বছর হবে। নিচের দিকে যাদের হচ্ছে একটু রিভিউ বেশি, যেমন এনার একটু বেশি, নাকি ওপেন করে নেই।
প্রতিটা গিগ দেখেন একটিও কিন্তু হচ্ছে $80 নিচে নেই। একটি গিগও কিন্তু প্রাইজিং শুরু হয়েছে $80 থেকে। দেখেন ফ্রম $80, ফ্রম $90, ফ্রম $135 এভাবেই হচ্ছে শুরু হয়েছে। বুঝছেন? এভাবেই শুরু হয়েছে। ইনি লেভেল 2 সেলার। ইনিও লেভেল 2 সেলার। তবে ভেরিফাইড প্রো ইনি। আচ্ছা এখানে যদি আমরা আসি, ইনি হচ্ছে লেভেল 2 সেলার তানজিন সম্ভবত ইনি বাংলাদেশী। এনার ২ টা অর্ডার বর্তমান রানিং আছে। এনার ২ টা অর্ডার রানিং আছে লেভেল 2 সেলার সম্ভবত বাংলাদেশী। যদি নিচের দিকে একটু যাই, সে বাংলাদেশী। ২৫শে জুলাইতে সে জয়েন করে। ২৫শে জুলাইতে সে জয়েন করে। তার মানে তার এখনো ১ বছর হয়নি। তার ১ বছর না ঘুরতেই সে কাজ করছে, ধর কাজ তো আরো বেশি করছে। রিভিউ আছে তার কত? ১৬২ টা। তার রিভিউ আছে ১৬২ টা। তার এখনো ১ বছর পূর্ণ হয়নি। লাস্ট ডেলিভারি দিছে সে ১ ঘন্টা আগে, না ১ দিন আগে। লাস্ট ডেলিভারি দিছে সে ১ দিন আগে। তার এখনো ১ বছর পূর্ণ হয়নি। সে ১৬২ টা রিভিউ পেয়েছে। এখন হচ্ছে তার এই যে গিগটা আছে, তার এই গিগটাতে ১৬২ টা রিভিউ। তার মানে আমরা যদি তার প্রোফাইলে যাই, তার জন্য আমরা যদি সার্ভিস দেখি, এখান থেকে আমি প্রোফাইলে অন করে নেই। তার জন্য আমি সার্ভিস দেখি, সার্ভিস কয়টা আছে? সার্ভিস শুধুমাত্র একটাই। সে শুধুমাত্র একটা গিগে দিয়েছে। সে শুধুমাত্র একটা গিগে দিয়েছে। সে এই একটা গিগ থেকে সে ১৬২ টা রিভিউ পেয়েছে। আমরা যদি তার এই গিগের যদি প্যাকেজগুলো যদি আমরা যদি এখন পর্যালোচনা করি, তার প্রাইস শুরু হয়েছে কত দিয়ে? $১২০ দিয়ে শুরু হয়েছে। এবং সে এই ওয়েবসাইটের মধ্যে কি, কি কাজ করতেছে? প্রথমত হচ্ছে ডিজাইন, রিডিজাইন এবং এখানে একটা জাস্ট ডেসক্রিপশন দিয়ে দিছে। এবং আমরা যদি এখানে দেখি হোয়াট ইনক্লুড আছে, এখানে যদি আমরা দেখি, তাহলে সে $১২৫ কি, কি কাজ করবে? সে কাজ করতেছে, একটা পেজ ডিজাইন করে দিবে, রেসপন্সিভ ডিজাইন, কনটেন্ট আপলোড করে দিবে। কনটেন্ট আপলোড বলতে পেজটা ডিজাইন করতে যে কনটেন্ট আপলোড করা দরকার হয়, ইমেজ অথবা লেখা টেক্সট, সেটা আপলোড করবে। এরপর সে ই-কমার্স ফাংশনালিটি সে অন করে দেবে, পেমেন্ট ইন্টিগ্রেশন অন করে দেবে, তারপর সে স্পিড অপটিমাইজেশন করে দেবে। হোস্টিং যদি সেটআপ না থাকে তাহলে সে হোস্টিং সেটআপ করে দিবে এবং সে সোশ্যাল আইকন অ্যাড করে দিবে। সে এতটুকু কাজ করার জন্য সে এখানে সময় চেয়েছে ৫ দিনের। সে এতটুকু কাজ করে দিবে। সে কত ডলার চার্জ করতেছে? $১২৫ চার্জ করতেছে। এখান থেকে কমিশন, ফাইবারকে কমিশন দেওয়ার পর তার $১০০ টিকবে এই গিগ থেকে। এটা হচ্ছে তার বেসিক প্রাইস। আমরা যদি তার জন্য স্ট্যান্ডার্ড প্রাইসে যদি যাই, তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো $৩৮০ দেয়া আছে তার স্ট্যান্ডার্ড প্যাকেজে। সে কয় দিনে ডেলিভারি করবে কাজটা? ৭ দিনের কাজটা ডেলিভারি করবে ৭ দিনের মধ্যে। ৫ টা পেজ ডিজাইন করে দিবে। বাকি সবকিছুই একই আছে। শুধুমাত্র এখানে একটা পেজ থেকে ৫ টা পেজ বর্ধিত করছে। প্রাইস দিছে $৩৮০। যদি আমরা তার প্রিমিয়াম প্যাকেজে যাই, তাহলে সে এখান থেকে দিছে যে $৭৮০। সে কি কয় দিনে ডেলিভারি করবে কাজটা? ১৪ দিন ডেলিভারি করার অঙ্গীকারবদ্ধ। সে ১০ টা পেজ ডিজাইন করবে, ই-কমার্স ফাংশন অ্যাড করবে, সাথে অটোস্পেন্ড ইন্টারনেট করবে, ওয়েবসাইট অপটিমাইজ করে দেবে, স্প্রিট, এই সবকিছু সে করে দিবে। সে কত নিতেছে? $৭৮০। আচ্ছা সবকিছু বাদ দিলাম। তার স্ট্যান্ডার্ড প্যাকেজ বাদ দিলাম, প্রিমিয়াম প্যাকেজ বাদ দিলাম। যদি শুধুমাত্র তার জন্য আমরা বেসিক প্রাইসটা যদি ধরি, বেসিক যে প্রাইসটা আছে সেটা দিয়ে যদি আমরা যখন ক্যালকুলেট করার চেষ্টা করি, আমি যদি তার বেসিক প্রাইসটা দিয়ে আমি যদি ক্যালকুলেট করার চেষ্টা করি, তাহলে হচ্ছে আমাদের কত হচ্ছে? $১২৫। ১২৫ ইন্টু ১৬২। সে কাজ করছে ধরেন রিভিউ, মানে কাজটা আরো বেশি করছে। রিভিউ হচ্ছে ১৬২ টা। রিভিউটাকে কাউন্ট করি, তাহলে হচ্ছে ১৬২। আমাদের কত হচ্ছে? তার হচ্ছে $২০,০০০ হয়ে গেছে এখানে। এখান থেকে ধরেন সে ফাইবারকে কমিশন দিচ্ছে 20%। 20%, তার মানে $৪,০০০ গেছে। বাকি থেকে কত? $১৬,২০০। এখন সে যেহেতু ১ বছর থেকে কাজ করতেছে, এখন ১ বছর হয়নি, তার মানে ডলারের $১২২ আছে গত ১ বছর ধরে। $২১ নিচে কিন্তু নামেনি। $১২২ করে চলতেছে গত ১ বছর ধরে। তো আমরা এখান থেকে কি করি? গুণ দেওয়ার পর হচ্ছে আমরা $১২২ দিয়ে দিলাম। তাহলে কত আসতেছে তার দেখেন। কত? ১৯,৭৬,০০০, তাই নাকি? ১৯,৭৬,০০০। সে তার এখনো কি ১ বছর ঘোরেনি। তার ১ বছর ঘোরেনি। সে $১৯,৭৬,০০০ বাংলা টাকা সে ইনকাম করছে। তাও আবার হচ্ছে কি ফাইবারকে কমিশন দেওয়ার পরেও। বুঝতে পারছেন? তার এখনো
1 বছর হয়নি, সে জয়েন করছে 25-এর জুলাইতে। এখনো জুলাই আসতে কয় মাস বাকি আছে? 2 মাস 3 মাস বাকি আছে। এপ্রিল না, মে, জুন, জুলাই। এপ্রিল তো চলতেছে, 3 মাস বাকি আছে এখনো। তাহলে হিসাব করেন, সে 9 মাসে 19 লক্ষ টাকা ইনকাম করে ফেলছে। 19 লক্ষ তো বেশি, কত? প্রায় 20 লক্ষর কাছাকাছি ইনকাম করে ফেলছে। এর হিসাবটা বাদ দিলাম। এখন সে পরের জন ইসমাইল, ইনিও সম্ভবত বাংলাদেশি। এপ্রিলের 24-এ জয়েন করছে। 1 বছর শেষ, 24, 25 সাল, 26 সাল চলতেছে। তার মানে 2 বছর। 2 বছরে এখন দেখেন সে তার রিভিউ আছে কয়টা? 477টা। তাজুল প্যাকেজে দিয়ে দিলাম যে টাকায় $80 দিয়ে শুরু, 280, এবং সে তার কত আছে? 480। সব কিছু বাদ আমরা যদি অ্যাভারেজে যদি 100 করেও ধরি, অ্যাভারেজ আমরা 110 বা 105 করে যদি ধরি, ধরেন আমরা অ্যাভারেজে $105 করে ধরলাম, বুঝেছেন? তার দেখেন তার কিন্তু 60টা অর্ডার রানিং চলতেছে। তার 60টা অর্ডার অলরেডি রানিং চলতেছে। তার হচ্ছে এই একটা মাত্র গিগেই আছে। এটাতে 477টা রিভিউ, তার মোট রিভিউ হচ্ছে 477টাই। আমি যদি আবার হচ্ছে ক্যালকুলেশনে যদি যাই, 477 কাজ করছে ইনটু আমরা $105 করে ধরি, তাহলে কত? $50,000 মাইনাস 20% ফাইবার কমিশন দিয়ে দিলাম, 10,000 গেছে, আর থাকে কত? 40,000 গুণন 121 টাকা করে ধরি, তাহলে কত হলো? 48,48,000 2 বছরে। তাহলে অ্যাভারেজে প্রতি বছরে তার আয় হচ্ছে 24 লাখ, মাসে আয় হচ্ছে 2 লাখ অ্যাভারেজে, বুঝেছেন? সে সার্ভিস দিতেছে কি? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট। এই গেল দুইজন, প্রথম দুইজন যাদেরকে দেখা যাচ্ছে সবাই বাংলাদেশি, আপনাদের মতো বাংলাদেশি, অন্য কোনো দেশের নয়। এরপর আসেন শামসুন নাহার, এবার মেয়েদের দখলে ভোট গেছে, বুঝছেন? নাম দেখে মনে হচ্ছে এটা ইনিও বাংলাদেশি। দেখি, বাংলাদেশি, 23শে ডিসেম্বর, ধরেন যে 24 সালে জয়েন করছে, 2 বছর অতিবাহিত হয়েছে। সে কাজ করছে কত? 360টা কাজ করছে এই 2 বছরে। সে একজন মেয়ে, ভালো করে দেখেন, সে একজন মেয়ে কিন্তু। নাম হচ্ছে শামসুন নাহার, লেভেল 2 সেলার। তার 14টা অর্ডার রানিং চলতেছে, ইনকোয়ারিতে আছে, তার মানে তার রানিং অর্ডার চলতেছে। আমি যদি হিসাব করি, তার বেসিক প্যাকেজ 80, স্ট্যান্ডার্ড 280 এবং 480। এখন দেখেন যে অ্যাভারেজে ধরেন আমরা তারটার হিসাব করলাম, ধরেন যে এনার অ্যাভারেজে আমরা দিয়ে দিলাম $105 দেই, অ্যাভারেজে $105 দিলাম, $105 ইন্টু কত কাজ করছে? 306টা, তাহলে 306, $32,130 মাইনাস 20% কমিশন ফাইবারকে দেওয়া হলো, বাকি থাকে $25,704 গুণন 121 টাকা করে দেই, তাহলে কত হলো? 31,10,000। এই শামসুন নাহার আপনাদের মতো মেয়ে, সে গত 2 বছরে 31,10,000 টাকা ইনকাম করছে ফাইবার থেকে। সে কিসের সার্ভিস দিতেছে? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করার সার্ভিস দিতেছে, বুঝতেছেন? পরপর 3 জন বাংলাদেশি গেল। এরপর এআই নেক্সাস, ইনি দেখি কোন দেশের? পাকিস্তানের। 21 এপ্রিলে যুক্ত, তার মানে কত হচ্ছে? 4 বছর অতিক্রম করলো সে। এখন পর্যন্ত সে এই গিগে কাজ করছে 463টা, তার কাজ চলমান আছে 29টা। তার যদি মোট রিভিউ দিয়ে আসি, তাহলে 464টা। তার $70 থেকে শুরু। সে ফাংশনাল ওয়েবসাইট ডিজাইন করতেছে না, সে আরেকটা ক্যাটাগরিতে গিগ রান করছে, তারপর $70, $200, $400। অ্যাভারেজ আমরা যদি এর কাছে হচ্ছে $90 করে যদি দেই, প্রতি অর্ডার যদি আমরা যদি $90 করেও দেই, অ্যাভারেজ আমরা হিসেব করতেছি, তার মানে যে $90 সে বেশি কাজ করে না। যাদের এখন মানে এর আগে যাদেরগুলো ক্যালকুলেট করলাম, তারা যে $130 পর যে প্রতিটা অর্ডারে যে কাজ করে না, এমনটা না। আমরা অ্যাভারেজে ধরলাম, তারা আরো বেশি টাকার কাজ করছে, কিন্তু আমরা অ্যাভারেজে ধরে আমরা একটা মিনিমাম একটা অ্যামাউন্ট বের করার চেষ্টা করতেছি। তার মানে হচ্ছে সে কতটা এখন পর্যন্ত কাজ করছে? 464 ইন্টু ধরলাম যে $90,
41,760 মাইনাস 20% থাকে আর 33%। তো যেহেতু পাকিস্তানি, আমার বাংলা টাকা যদি হিসেব করি, তারপরে তো সে কত 40 লাখ টাকা ইনকাম করছে, তাই নয় কি? 40,42,000 বাদ দিলাম ওকে। এরপর সে রেজাউল, ইনি বাংলাদেশি, নাম দেখে মনে হচ্ছে যে বাংলাদেশি। 24 জুনে জয়েন করছে, 24 সালের জুনে, তার মানে এই জুন আসলে তার হবে কত, 2 বছর হবে, তাই নয় কি? সে এখন পর্যন্ত কাজ করছে 350, তার প্যাকেজ, প্রথম প্যাকেজ হচ্ছে $150, দ্বিতীয় প্যাকেজ 300, তৃতীয় প্যাকেজ 600। আমরা অ্যাভারেজ তাহলে $120 করে যদি ধরি, এই রেজাল্ট হিসাবে যদি আমরা যদি অ্যাভারেজ যদি $20 করে ধরি, $120, 120 ইন্টু 350 কত হয়, 42,000 মাইনাস 20% দিয়ে দেই, থাকে 33 ইন্টু 121 করে দিলাম, 40 লাখ টাকা, 40,65,000। সে কি সার্ভিস দিচ্ছে? শুধুমাত্র সে সার্ভিস দিচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, রিডিজাইন, এগুলো সার্ভিস দিতেছে। তার মানে কি, এখন পর্যন্ত আমরা 5 জনকে দেখছি, তার মধ্যে 4 জনে বাংলাদেশি, বুঝছেন? তার মধ্যে আবার একজন মেয়ে আছে, তারেক, বাংলাদেশি, তার 18টা অর্ডার রানিং চলতেছে এখনো। দেখি, বাংলাদেশি, অক্টোবরের 24, এখনো তার 2 বছর পূর্ণ হয় নাই, তার 295টা রিভিউ অনুযায়ী আমরা কাউন্ট করি, $80, 250 এবং 485। তারপরেও কি মনে হিসেব করেন, মিনিমাম তারও মনে করেন 40 লাখের মতো ইনকাম গত 2 বছরে। বাংলাদেশে গেল। এরপর আছে কি, আশিস বুকারি, ইনি বোধহয় পাকিস্তানি, 22 মে জয়েন করে, তার হচ্ছে রিভিউ হচ্ছে 1755টা, বুঝছেন? তার রিভিউ হচ্ছে 1755টা, তার হিসেব ক্যালকুলেট না করলে ভালো হয়। এরপর আছি, এটা হচ্ছে রাসেল আহমেদ, বাংলাদেশি হবে, বাংলাদেশি, নভেম্বর 24 জয়েন, 250 রিভিউ। এটা আমি কম যাদের রিভিউ ছিল, কম যারা কাজ করছে, তাদের প্রোফাইলগুলো ওপেন করছি। ইনি হচ্ছে মিজানুর রহমান, এনার যদি আমি যদি, এদের আছে কত, 3,314টা রিভিউ আছে, কালকে দেখলাম 3,200 কত জানি। সে 22 মিনিট আগে অর্ডার ডেলিভারি করছে, তার এটাতে অর্ডার রানিং চলতেছে 62টা, বুঝছেন? এর অনেক টাকা, হ্যাঁ, বুঝতেছেন? আমরা যদি হিসেব করি, তার গিগ প্রাইস 135, তার রিভিউ আছে 3,014টা, মানে 3,314টা। আমি যদি 135 দিয়ে যদি কাউন্ট করি, 135 গুণন, হ্যাঁ, সে শপিফাই এক্সপার্ট, শপিফাইয়ের কাজ করে, 14, তাহলে কত আছে, $4,47,000। এখান থেকে মাইনাস 20%, প্রায় সে কিছু কম $90,000 ফাইবারকে দিছে, বাকি থাকে কত, $3,57,000 গুণন 121 টাকা করে ধরি, তাহলে কত হয়, 4,33,07,352 টাকা। এটা আমরা কি করলাম, মিনিমাম রেট ধরে আমরা $135 করে তার অ্যাভারেজ ধরে আমরা এটা বের করলাম, বুঝতে পারছেন? সে কিসের সার্ভিস দিতেছে? সে শপিফাই সার্ভিস দিয়ে থাকে এবং ওয়ার্ডপ্রেসেরও সার্ভিস দিয়ে থাকে। এখন পর্যন্ত যাদেরকে দেখছি, শুধুমাত্র 2 জন পাকিস্তানি ছাড়া সবাই বাংলাদেশি। এরপর আসি, ইনি সম্ভবত ইন্ডিয়ান হতে পারে, পাকিস্তানি, 53 মিনিট আগে সে হচ্ছে অর্ডার ডেলিভারি করছে, লাস্ট অর্ডার। তার হচ্ছে 11,062টা রিভিউ আছে। অনেক ক্লায়েন্ট আছে কাজ করে না কিন্তু রিভিউ দেয় না, বুঝতে পারছেন? অনেক ক্লায়েন্ট আছে কাজ করে না কিন্তু রিভিউ দেয় না। আমি তো ম্যাক্সিমাম রিভিউগুলো ধরে কাউন্ট করতেছি, রিভিউর বাইরে তাদের আরো কাজ করা আছে। আমার অ্যাকাউন্ট আছে কিন্তু আমি তো দেখাই না তো। এখন কেন দেখায় না, এটা তার আগে আছে ফাইবার বিষয়ে আপনাদের কন্ডিশন বলে নেই। ফাইবারের বিষয় কন্ডিশন আমি বলি, ফাইবার হচ্ছে খুবই স্ট্রিক্ট। এখানে আপনি স্পেসিফিক কিছু ওয়ার্ড আছে যেগুলো আপনি মেসেজে যদি লেখেন, আপনাকে সাসপেন্ড করে দেবে অ্যাকাউন্ট, বুঝেছেন? আবার আপনার যদি হচ্ছে কোনো আইপি থেকে 1 দিন 2 দিন পর যদি ক্লিক আসে, আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেবে, তখন বুঝে যায় এটা স্প্যাম, বুঝেছেন?
তৃতীয়ত হচ্ছে আপনি এই আপনার একটা অ্যাকাউন্ট, ১টা ২টা অতিরিক্ত ৩টা আইপি থেকে অপারেট করতে পারবেন। এর বাইরে অপারেট করতে পারবেন না। একটা ডিভাইস অতিরিক্ত ২টা ডিভাইস দিয়ে আপনি অপারেট করতে পারবেন। এর বাইরেও আদার্স যদি ডিভাইস দিয়ে আপনি লগইন করেন, সাসপেন্ড খাবেন। মানে পার্মানেন্ট ডিসেবল খাবেন। ইতিপূর্বে আমার একটা অ্যাকাউন্ট পার্মানেন্ট ডিসেবল খাওয়া অবস্থা খারাপ হয়েছিল। ওই সময় ৮ মাসে আমার $৬,০০০ ইনকাম হয়েছিল। কিন্তু শুধুমাত্র একটা ওয়ার্ড ভুল হওয়ার কারণে। মানে এই ওয়ার্ডটা যে লেখা যাবে না এটা আমার মাথায় ছিল না। মোবাইল দিয়ে চ্যাট করতেছিলাম ক্লায়েন্টের সাথে, ভুলে ওই ওয়ার্ডের মাঝখানে আমি একটা ডট ব্যবহার করে নেই। যার কারণে হচ্ছে আমার অ্যাকাউন্টটা পার্মানেন্ট ডিসেবল করে দেয়। বুঝতেছেন? এখন ওটা লেভেল 2, ওটা আপনার ২ মাসের লেভেল 2 ছিল। পরে আবার যে অ্যাকাউন্টে কাজ করে এটাতে টপ রেটেড, এটা তো ২ মাসের লেভেল 2 পাইছি। কিন্তু কথা হলো, এখন যদি আমি যদি আপনাদের সামনে যদি দেখাই অ্যাকাউন্ট, এখন আপনারা প্রতিদিন, এখন একটু পরে আপনারা নিজেদের প্রোফাইল থেকে আপনার হচ্ছে সাবস্ক্রাইবারকে সবাই আমার গিগ পর্যালোচনা করবেন। ১ম একটা এই বিষয়টা। কিন্তু আপনারা সবাই কোন আইপি ধরে আসতেছেন, আমাদের এখানকার একটা আইপি থেকে সবাই ক্লিক করবেন। একটা গিগ আমার অ্যাকাউন্টের মধ্যে। তখন কি হবে? ফাইবার বুঝে নেবে যে এখানে স্প্যাম চলতেছে। বুঝতে পারছেন? স্প্যাম চলতেছে। ফলে আমাকে কি হবে? নো লাইক গেট আউট কান ধরে বের করে দেবে তাদের সার্ভার থেকে। যার কারণে আপনাদের এখানে দেখেন। তবে আমার অ্যাকাউন্ট ফের আমার পরিচিত আরেকজন ট্রেনার আছে। উনি আবার আমার অ্যাকাউন্ট দেখায় তাদের ছাত্রছাত্রীদের। আমি একটু আগে আপনাদের যে যা কিছু দেখালাম, আপনি কিন্তু কোনো অ্যাকাউন্টের নাম মনে রাখেন নাই। খালি এমন কাউন্টিং চলতেছে এটা দেখছিলেন। যখন আমার অ্যাকাউন্টটা দেখায় তখন এই এতটুকু সময় পর্যন্ত দেখায়। বলা যায় পরিচিত লোক, কিন্তু নামটা সেভাবে মেনশন মানে না দেখিয়ে শুধু গিগে প্রেসটা নেওয়ার পর একটু কন্ট্রোল করে তারপর ওদেরকে দেখায়। তার কারণ ফাইবার হচ্ছে সবথেকে স্ট্রিক্ট। ফাইবারের নীতিমালা পড়লে আপনি অবাক হবেন। আপনি যদি বছরে পাসওয়ার্ড নিজে থেকে যদি আপনি চেঞ্জ নাও করেন, তারা আপনাকে পাসওয়ার্ড রিসেট করার মেইল নিজে থেকে পাঠিয়ে দিবে। বলবে পাসওয়ার্ড আবার নতুন পাসওয়ার্ড সেটআপ করেন। পূর্বের পাসওয়ার্ড চলবে না। বছরে ২ বার করে তারা লিঙ্ক সেন্ড করে। আপনি পাসওয়ার্ড রিসেট করলে কি না করলে কি, তারা আপনাকে লিঙ্ক সেন্ড করবে। পাসওয়ার্ড আপনাকে নতুন পাসওয়ার্ড দিয়ে আবার হচ্ছে অ্যাকাউন্ট সংরক্ষিত করতে হবে। তার কারণ এটা হচ্ছে তাদের পলিসি। এতে করে তাদের যে প্ল্যাটফর্ম এটা সিকিউরিটি বেশি বাড়ে। আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি বাড়ে। বুঝছেন? খুবই স্ট্রিক্ট। ভাই আপনি একটু পা নামিয়ে বসলে ভালো হয়। আমি আগেই বলছি যে ক্লাসের আপনাকে সবকিছু মেইনটেইন করতে হবে। এখানে আমি একজন আপনার সাথে সামনে বসে কথা বলতেছি। আচার ব্যবহার এমন করবেন যেন আমি বুঝতে পারি যে না আসলে আপনার হচ্ছে ম্যাচুরড পারসন। এখানে সবাই আমরা শিক্ষিত পারসন। কেউ কিন্তু হচ্ছে আন্ডার মেট্রিক পাস করে আসেনি। সবাই হচ্ছে এসএসসি পাস করে আসে। এসএসসি যখন কেউ পাস করে, অনার্স যখন কেউ পাস করে, তার মধ্যে যথেষ্ট পরিমাণ ম্যাচুরিটি ভাব চলে আসে। সুতরাং ক্লাসের পরিবেশ ঠিক রাখতে আপনাদের যতটুকু করণীয়, পালনীয়, এগুলো আপনাদেরকে মানতে হবে, করতে হবে। বাকিরা যদি না করে তাকে বুঝাতে হবে। এই ল্যাবে আপনারা আগামীতে ৩ মাস থাকবেন। এখানকার পরিবেশ আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। এখানে আপনারা বর্তমানে একটা পরিবেশ মানে পরিবার। এই পরিবেশে এই পরিবারে আপনারা সবাই একে অপরের সাথে সহযোগিতা করবেন। সুখে দুঃখে পাশে থাকবেন। এখন আপনাদের এই ল্যাবের মধ্যে ধরেন আমরা কোনো শিক্ষক নাই। কারো কোনো দুর্ঘটনা হলো বা কেউ কোনো হচ্ছে আক্রান্ত হলো কিছুতে। তখন এখানে উনার পরিবার কিন্তু আগে আসবে না। আগে কে আসবে? আপনারা যাবেন। তাকে সদর হাসপাতালে নেবেন বা অন্য কোনো হাসপাতালে নেবেন। তারপর তার পরিবারকে ইনফর্ম করুন, তারপর তার পরিবার আসবে। কিন্তু আগামী ৩ মাস এখানে আপনারা হচ্ছেন একে অপরের পরিবার। ২৫ জন আছেন, ২৫ জন মিলে হচ্ছে আপনার একটা ২৫ সদস্য বিশিষ্ট একটা পরিবার। আপনারা এখানে আসছেন শেখার জন্য, শিখবেন, প্র্যাকটিস করবেন, নিজের ব্যক্তিগত উন্নয়নে কাজে লাগাবেন। আমি আগেই বলছি, ফ্রিল্যান্সিং জগৎ সহজ জগৎ নয়। এখানে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, ভালোভাবে শিখতে হবে, লার্নিং প্রসেস ভালো করে থাকতে হবে। বুঝতে পারছেন? এমন স্কিল শিখতে হবে যেগুলোর মূল্য আছে। এমন কোনো স্কিল শিখা যাবে না যেটা ক্লায়েন্ট ২-৩ মিনিটে করতে পারে, এমন স্কিলকে আমাদের বাদ দিতে হবে। আমাদেরকে এমন স্কিলকে টার্গেট করতে হবে যেন ওই কাজটা ক্লায়েন্টের করতে ২ দিন, ১ দিন বা ৩ দিন সময় লাগে। তাহলে সেই কাজটা আপনাকে দিয়ে সে করাবে। কারণ ৩ দিন তার কাছে সময় নাই যে কাজটা করার। বুঝতে পারছেন? ছোট, ছোট স্কিল যেগুলো সে ক্লায়েন্ট ২ থেকে ১০ মিনিট বা ২০ মিনিটে করতে পারে, এমন স্কিল পরিহার করতে হবে। আপনাকে ভাবতে হবে আগামীতে কোন, কোন স্কিলগুলো হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যা আপনার ক্যারিয়ারে গঠন করতে খুব বেশি ভূমিকা পালন করবে। আজ থেকে ৫ বছর আগে যে স্কিলগুলো ছিল সেগুলো শেষ। বর্তমান সময়ে যে স্কিলগুলো আছে এগুলো অধিকাংশ শেষ। আগামীতে কি, কি স্কিল আসতেছে সেটা আপনাকে ধারণ করতে হবে, শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, নিজেকে এগিয়ে নিতে হবে। আপনাকে সবসময় ১০ জনের থেকে অ্যাডভান্স ভাবে চিন্তা করতে হবে। তবে আপনি এই ১০ জনকে পেছনে সবসময় ফেলতে পারবেন। আপনি তাদের থেকে এগিয়ে থাকবেন। এজন্য আপনাদের চিন্তাভাবনার পরিধি বাড়াতে হবে। নিজে কি করতে চাচ্ছেন সেটাকে দীর্ঘমেয়াদী প্ল্যান সাজাতে হবে। এরপর ডিসিপ্লিনের মধ্য থেকে আপনাকে সেটাকে কি করতে হবে?
বাস্তবায়িত করতে হবে। আমি সাধারণত মোটিভেশনাল স্পিচ দেই না, কোনো ছাত্রদেরকে দেই না, মোটিভ করি না। কিন্তু বাস্তবতা তাকে বলি যে বাস্তবতা মোটিভেশনাল দিয়ে হয় না। মোটিভেশনাল শুনতে ভাল লাগে, শোনার সাথে, সাথে প্রতিজ্ঞাবদ্ধ হতে ভাল লাগে। কিন্তু ১০ মিনিট পর সেটাই তিতো লাগে। বুঝতে পারছেন? আমি আপনাদের সামনে বড়, বড় মোটিভেশনাল দেব। এইটা শোনার পর আপনাদের খুবই ভালো লাগবে। মনে, মনে মুখে না বলে মনে, মনে প্রতিজ্ঞাবদ্ধ করা শেষ। আজকে বাড়ি যাওয়ার পর থেকে এটা আজকে থেকে শুরু। আমি ক্লাস থেকে বের হয়ে যাওয়ার আগে এটা ভেঙে গেছে অনেক। বুঝেছেন? এজন্য মোটিভেশনাল গল্প শুনি না, বাস্তবতা দেখাই। বাস্তবতা শোনাই। বাস্তবতাকে মানতে হবে। দিন শেষে টাকাই সব। বুঝেছেন? আগের সাহিত্য বাগে খাইছে। বুঝছেন? নতুন সাহিত্য টাকা। বুঝছেন? যদি ওই কবি যদি এখনো বেঁচে থাকতো যে টাকায় সবকিছু নয়, তাহলে ভুললে এখন এসে ওইটা উল্টাই দিত। বুঝছেন? কিন্তু কিছু করে না, সাহিত্যিক মরে গেছে। যার কারণে সাহিত্য আর ওই চেঞ্জ হচ্ছে না। এখনকার যুগে টাকাই সব। টাকা আছে, সম্মান আছে, পদমর্যাদা আছে। টাকা নাই, আপনার ডানে, বামে, সামনে, পিছনে, উপরে, নিচে কেউ নেই। বিশেষ করে আপনারা যারা ছেলে আছেন, মেয়েদের হিসাবটা বাদ, ওনারা যদি ধরেন নিজের পায়ে নাও দাঁড়ায়, তারপর হচ্ছে ওনাদেরকে পরিচালনা করার জন্য ওনাদের আগামীর যে আছে তারা আছে। একদিকে বাপের বাড়ি থাকতে বাপ, স্বামীর বাড়িতে গেলে স্বামী। এরপর যদি নিজে থেকে যদি ক্ষুদ্র উদ্যোক্তা হওয়ার চেষ্টা থাকে, তাহলে সে করবে। আবার অনেকের অনেক শখ থাকে, সে শিক্ষক হবে, এ পেশায় নিয়োজিত হবে, ব্যাংকার হবে। সেটা তাদের পাশনে। কিন্তু হ্যাঁ, তারা যদি কোনো যদি ইনকাম নাও করে, তারপরে তাদের এসব কোনো কিছু ফেস করতে হবে না। কিন্তু একজন ছেলেকে সে যদি ইনকাম না করে, তাকে হাজারো সমস্যার সম্মুখীন হতে হবে। আর এই সমস্যা আবার কেউ আপনাকে সলভ করে দেবে না। আপনাকে সলভ করতে হবে। বুঝেছেন? এখানে আমি জানি সবাই যে ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন এমনটা না। সবাই যে অর্থবিত্ত পরিবার থেকে আসেন তা এমনটাও না। বুঝতেছেন? কিন্তু অনেকে আছেন মিড লেভেল থেকে আসছেন, নিম্ন লেভেল থেকে আসছেন। মানে এটা মানে জাতিগতভাবে না, আমি বলতেছি পরিবার থেকে। মধ্যবিত্ত, নিম্নবিত্ত পরিবার থেকে অনেকে আসছেন। সেভাবে হচ্ছে আপনারা আগামী ৩ মাস প্র্যাকটিস করবেন মনোযোগ সহকারে। পরের ৩ মাস মেন্টরিং ক্লাসে যুক্ত হবেন। সাথে বাসাতে প্র্যাকটিস করবেন। এগুলো আপনাদের একদিনের ফল না, বুঝছেন? এগুলো আপনাদের ৩ মাসে যে আপনি ভালো ফলাফল পাবেন, ভালো ইনকাম হবে এমনটা না। প্র্যাকটিস করতে হবে, কাজের পড়াশোনা করতে হবে। আপনাকে বুঝতে হবে কাজ কিভাবে করতে হয়, কিভাবে ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে হয়, কিভাবে ক্লায়েন্টের মাইন্ড রিড করতে হয়। আপনার সাইকোলজি ভাবতে হবে, বাস্তবিকতায় ভাবতে হবে, আশপাশ চারিদিকে বিবেচনা করে ভাবতে হবে। কোন পরিবেশ আছেন, কোন মানে কাদের সাথে কথা বলতেছেন, কোন টোনে কথা বলতেছেন, সবকিছু আপনাকে নিজেকে গঠন করতে হবে। বুঝতে পারছেন? কোনো ইনস্টিটিউট আপনাকে ব্যক্তিগত কিভাবে আপনি সাফল্য অর্জন করতে পারেন এটা কেউ শিখাবে না। টাকা কিভাবে ইনকাম করতে হয় এটা কেউ শিখাবে না। বুঝতে পারছেন? কোনো ইনস্টিটিউট কখনো বলে না যে আমার কাছে আসেন, আমার এখান থেকে পড়লে টাকা পাবেন। টাকা শিখাবে মানে টাকা আপনার পরের দিন থেকে টাকা আপনার টাকা ইনকাম করার প্রসেসটা নিজেকে আপনাকে গ্যাদার করতে হবে। নিজেকে আপনাকে ভেবে চিন্তে বের করতে হবে। আপনি কোন পজিশনে যেতে চান, কিভাবে কাজ করতে চান, কোন ওয়েতে কাজ করতে চান। সেটা যেকোনো কাজ হতে পারে। সব কাজের আছে দীর্ঘ লেন্থ আছে, সহজ লেন্থ আছে। তবে লার্নিং প্রসেসটা যত দীর্ঘ হবে, যত ধীরে, ধীরে শিখবেন লার্নিং প্রসেসটা তত মজবুত হবে। যদি শর্টকাট ইউজ করে শিখতে চান, তাহলে এই লার্নিং আপনার কখনোই কাজে আসবে না। বুঝেছেন? শেখার পরিবেশটা সবসময় লেন্দি মানে লং টাইম হচ্ছে আপনার বিবেচনা করতে হবে। শর্টকাটে কোনো কিছু শিখতে যাবেন না। তাইলে পরবর্তীতে ধরা খাবেন। এজন্য সবকিছু শেখার আগে বিস্তারিতভাবে শেখার চেষ্টা করবেন। সেটা যেখান থেকে শেখেন না কেন, যার কাছ থেকে শেখেন না কেন, আপনাদেরকে অবশ্যই বুঝে শুনে প্র্যাকটিক্যাল সবকিছু করে আপনাকে এগোতে হবে। এই সেক্টরটা পুরোটা হচ্ছে প্র্যাকটিসের উপর। মনে রাখার উপর। বুঝতে পারছেন? এবং ইনস্ট্যান্ট বুদ্ধির জোরে আপনাকে কাজ করতে হবে। একজন ক্লায়েন্ট আপনার কাছ থেকে কি চাচ্ছে? আপনি তার সাথে কিভাবে ডিল করতেছেন? সে আপনার কাছে চাচ্ছে এক, আপনি তাকে বুঝাচ্ছেন আরেক। এভাবে করলে কিন্তু আপনি আগাতে পারবেন না। আর অবশ্যই যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ইংরেজি ভালো অর্থ জানার। যদি কারো ভোকাবুলারি যদি দুর্বল থাকেন ভোকাবুলারিতে, তাহলে ভোকাবুলারি আগে ঠিক করে নেবেন। এরপর অ্যাজ দিস যা কিছু আছে অ্যান্ড দেন হাবিজাবি আর্টিকেল এগুলোতে আসেন। প্রথম অবস্থায় ভোকাবুলারি আগে ঠিক করে নেবেন। যে কোন শব্দ অর্থের কোনটা বাংলা অর্থ হয়। বুঝেছেন? ভোকাবুলারি যখন আপনার ঠিক হয়ে যাবে, পূর্ণাঙ্গ যখন আপনি সবকিছুর অর্থ জানতে পারবেন, বাংলাতে বলতে পারবেন, এরপর গ্রামাটিক্যাল কোনো বিষয় না। আর ক্লায়েন্টের সাথে আপনি এত গ্রামাটিক্যাল দিয়ে কথা বলবেনও না। সে আপনার কাছে যা চাবে আপনি তাকে সেভাবে সেটা ডেলিভার করতে পারতেছেন কিনা। হ্যাঁ, এর মধ্যে আপনাকে তো অবশ্যই ইংরেজি বুঝার ধারণা থাকতে হবে। ক্লায়েন্ট কি বলল সেটা আপনাকে বুঝতে হবে, পরে বুঝতে হবে। যদি আপনি বুঝতে চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? ভোকাবুলারি জানতে হবে। তাই নয় কি? এরপর আপনি গ্রামার হালকা একটু টোন পড়লে হয়ে যাবে। আর কিছু নাই। এর বাইরে যদি ইনস্ট্যান্ট কোনো সলিউশন চান যে আমি লার্নিং প্রসেস আছে, তাহলে আপনার Google ট্রান্সলেটর আছে। ক্লায়েন্ট যেটা বলল সেটা আপনি Google ট্রান্সলেটরে
দিলেন, সে আপনাকে বাংলা অর্থ দিয়ে দিল। এরপর আপনি এটা পড়ার পর আপনি তো বুঝতে পারবেন সে আসলে কি চাচ্ছে। তারপর আবার আপনি হচ্ছে Google Translate-কে বাংলা লিখবেন, সে আপনাকে ইংরেজি আউটপুট দিবে, সেটা আবার আপনি কি করবেন? ক্লায়েন্টকে রিপ্লাই করবেন। বুঝতে পারছেন? এইভাবে। তো আমরা এতক্ষণ ধরে দেখছিলাম যে হচ্ছে কিভাবে আমাদের মার্কেটে টিকে থাকতে পারি। মার্কেটে টিকে বলতে আমরা কারা কেমন আর্নিং করতেছিল, আমরা যেগুলো দেখলাম সবগুলো বাংলাদেশেই দেখালাম। বুঝছেন? এইভাবে হচ্ছে আপনারা কাজ করবেন। মানে কাজ শেখার পর আপনার মার্কেটে অ্যাকাউন্ট যদিও হচ্ছে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেব। কোনো বিষয় না। আপনাদের বাকিটা হচ্ছে যেহেতু আমাদের এই একটা আইপি থেকে তো অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না? যদি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখে ধরেন যে একজনের ল্যাপটপ দিয়ে দেখাবো ওনার আইপি দিয়ে। বাকিটা আপনাদেরকে নিজ, নিজ আইপি থেকে বাসাতে ক্রিয়েট করে নিতে হবে। কারণ এখানকার আইপি ইউজ করে ক্রিয়েট করতে গেলে আপনাদেরকে সমানে সাসপেন্ড করে দেবে। হয়তো ক্রিয়েট করার সাথে, সাথে সাসপেন্ড না করে ২ দিন পর সাসপেন্ড করে দেবে। অথবা ভেরিফিকেশন এর সময় সাসপেন্ড করে দেবে। না এই আইপিতে লগইন করতে পারবেন না। এক একটা আইপিতে একটা আইপিতে লগইন এতগুলো অ্যাকাউন্ট লগইন করতে পারবেন না। বুঝছেন? গণহারে সাসপেন্ড করে দেবে। আপনি মোবাইলে লগইন করে রাখবেন মোবাইলে ডাটা অন করে দিয়ে। বুঝতেছেন? যেমন আমি আমাদের এই আইটির নেটওয়ার্ক ব্যবহার করি না। আমি কোথাকারও নেটওয়ার্ক ব্যবহার করি না। আমি যে মেসে থাকতাম আগে সেই মেসের ওয়াইফাই আর হচ্ছে আমার মোবাইলে সবসময় ইন্টারনেট কেনা থাকে। মোবাইলে ইন্টারনেট দিয়ে হচ্ছে সবকিছু ব্যবহার করি। এখানকার আমি ওয়াইফাই ব্যবহার করি না। ৩ টা ল্যাবে ৩ টা রাউটার, অফিসে ২ টা রাউটার। একটা রাউটারও ব্যবহার করি না। পুরোটা হচ্ছে আমার নিজের ইন্টারনেট দিয়ে ব্যবহার করি। তার কারণ হচ্ছে অ্যাকাউন্ট চলে গেলে এই অ্যাকাউন্ট দাঁড় করানো খুবই মুশকিল। সেটা হোক লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার, টপ রেটেড সেলার যেটা প্রোফাইল হোক না কেন দাঁড় করানো খুবই কঠিন। বুঝতে পারছেন? আপনাদের সামনে দেখেন প্রমাণ কতগুলো প্রমাণ দেখলাম যারা বাংলাদেশে বসে কিন্তু কাজ করতেছে। বুঝতে পারছেন? এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে। দেশ, পরিবার, ব্যক্তিগতভাবে তারা সকলেই এক, এক করে স্বাবলম্বী হচ্ছে। এখানে রেজাল্ট আছে কতগুলো? গিগ আছে এখানে দেখাচ্ছে হচ্ছে আমাদের ১,১,১,২০,০০০ ২০,০০০ গিগ আছে এখানে। আমরা যদি এখান থেকে যদি আরো যদি কাস্টমাইজ করি, ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট ডিজাইন, এলিমেন্টর যদি আমরা সার্চ করি, তাহলে এখানে আমরা দেখতে পারবো ৬৮,০০০ গিগ আছে। এর মধ্যে দেখেন এখানে টপ রেট সে ১ এর উপরে রিভিউ। এনার এত। নিচের দিকে আসলে দেখতে পারবেন। আগামীতে যে স্কিলগুলো থাকবে তার মধ্যে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা। এই স্কিল হচ্ছে আপনার মরবে না। তার কোনো ওয়েবসাইট মানুষের দরকার এবং ডিজাইন করা দরকার, ডিজাইন করে নেওয়া দরকার। ছোট, ছোট স্টার্টআপ থেকে ক্ষুদ্র, ক্ষুদ্র ব্যবসা যারা করে, এপ কমার্স বলেন, তারাও কিন্তু হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করে নেয়। ওয়েবসাইট থাকলে এটা ট্রাস্টের জায়গা। ক্লায়েন্ট মানে ক্রেতাদের ট্রাস্টের জায়গা তৈরি হয়। বুঝতে পারছেন? তো এখন আসি হচ্ছে আমরা এতক্ষণ ধরে যেগুলো ওভারভিউ আলোচনা করলাম, এখন হচ্ছে আমরা দেখব যে ওয়েবসাইট কি? ওয়েবসাইট হচ্ছে কি? একটি ওয়েবসাইট হলো ইন্টারনেটে থাকা এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টি, যা একটি নির্দিষ্ট ঠিকানা ডোমেন ব্যবহার করে অ্যাক্সেস করা যায়। সহজভাবে বললে আপনি যখন ব্রাউজারে কোনো লিঙ্ক লেখেন বা ক্লিক করেন এবং একটি পেজ খুলে যায়, সেটি একটি হচ্ছে ওয়েবসাইট। যেমন হচ্ছে আমাদের fiverr.com। fiverr.com এটা হচ্ছে একটা ডোমেন। আর যখন আমরা এটা ওপেন হয় তখন এটা একটা হচ্ছে ওয়েবসাইট। বুঝতেছেন? সেটা এখানে বলা হয়েছে। ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের তথ্য থাকতে পারে যেমন লেখা, ছবি, ভিডিও, অডিও ইত্যাদি। এটি ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বা যেকোনো সংগঠনের জন্য তৈরি হতে পারে। উদাহরণ হিসেবে একটি নিউজ ওয়েবসাইটে কি থাকে? খবর থাকবে। আবার একটি ই-কমার্স ওয়েবসাইটে কি থাকবে? পণ্য বেচাকেনা করা যায়। প্রতিটি ওয়েবসাইটে সাধারণত ২ টি অংশ বিভক্ত। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ডেড। ফ্রন্ট এন্ড হলো কোনটা? আমরা যারা এই দিক থেকে আমরা যারা ভিজিটর, আমরা যারা সাধারণ ভিজিটর যেটাকে দেখি এটাকে বলে ফ্রন্ট এন্ড। আর ব্যাক এন্ডে ব্যাক এন্ডে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ওয়েবসাইটের যে ম্যানেজমেন্ট যে সিস্টেমটা আছে ব্যাক এন্ডে যেখানে তথ্য সংযোজন, বিয়োজন করা যায় এটাকে বলা হয় ব্যাক এন্ডে। সেটা এখানে বলা হয়েছে যে একটি ওয়েবসাইটের ২ টো অংশে বিভক্ত। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড হলো যেটা ইউজার দেখে আর ব্যাক এন্ড হলো যেখানে ডেভেলপার বা অ্যাডমিন কাজ করে। এই ২ টি অংশ একসাথে কাজ করে একটি সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করে। বুঝতে পারছেন? লেখা কি পড়া যায়, ধরা যায়? বর্তমান ডিজিটাল যুগে একটি ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি অনলাইনে নিজের উপস্থিতি তৈরি করে। একজন ব্যক্তি নিজের পোর্টফোলিও দেখাতে পারে, আবার একটি ব্যবসা প্রতিষ্ঠান তাদের পণ্য বা সেবা প্রচার করতে পারে। এর পাশে ওয়েবসাইট কত ধরনের হয়ে থাকে? সাধারণত একটা আমাদের যে ওয়েবসাইটগুলো আছে এগুলো হচ্ছে কত ধরনের ওয়েবসাইট হতে পারে। যেমন স্ট্যাটিক ওয়েবসাইট, ডায়নামিক, ই-কমার্স, বিজনেস ওয়েবসাইট, পোর্টফোলিও, নিউজ ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, এডুকেশন ওয়েবসাইট, ব্লগ, গভর্নমেন্ট ওয়েবসাইট।
এখন নিচের দিকে কিছু তথ্য আছে। বর্তমানে ইন্টারনেটে বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখা যায় এবং প্রতিটি ওয়েবসাইটের উদ্দেশ্য আলাদা থাকে। নিশ্চয়ই নিউজ ওয়েবসাইটের উদ্দেশ্য শুধু নিউজ, এখানে তো তারা পণ্য বিক্রি করে না। একটা একেকটা ওয়েবসাইটে একেকটা নিশ আছে, তাদের একটা টাইপ আছে এবং প্রতিটি ওয়েবসাইটের উদ্দেশ্য আলাদা। কিছু, কিছু ওয়েবসাইট তথ্য দেওয়ার জন্য তৈরি করা, কিছু পণ্য বিক্রির জন্য, আবার কিছু ব্যক্তিগত বা ব্যবসায়িক পরিচয় তুলে ধরার জন্য ব্যবহৃত হয়। তাই একটি ওয়েবসাইট তৈরি করার আগে এ ধরন বা টাইপ নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সেটার উপর ভিত্তি করে ডিজাইন এবং ফিচার এবং কনটেন্ট নির্ভর করে। একটি ওয়েবসাইটের ধরন নির্ধারণ করে দেয় সেটিতে কী ধরনের তথ্য বা কনটেন্ট থাকবে। যেমন একটি ই-কমার্স ওয়েবসাইটে পণ্য, ছবি, দাম এবং কেনার অপশন থাকবে। কিন্তু একটি ব্লগ ওয়েবসাইটে থাকবে আর্টিকেল বা লেখালেখি। তাই প্রতিটি ওয়েবসাইটের উদ্দেশ্য অনুযায়ী তার কনটেন্ট এবং গঠন আলাদা হয়ে থাকে। যেমন ই-কমার্স ওয়েবসাইট কাজ কি? অনলাইনে পণ্য বিক্রি করা। তথ্য কি, কি থাকে? পণ্য ছবি থাকে, দাম থাকে, ডিসক্রিপশন থাকে, অ্যাড টু কার্ট বাটন থাকে, চেকআউট পেজ থাকে। যেমন উদাহরণস্বরূপ যদি আমরা যদি দেখি তাহলে দারাজ আছে, অ্যামাজন আছে। দারাজে যদি আমরা আসি, দারাজে আসলে আমরা দেখতে পারবো যে এখানে হচ্ছে আমাদের পণ্য, ছবি, দাম সবকিছু দেয়া আছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, তোরা? হ্যাঁ, করা হয়েছে। না কেন? ওই খরচ দিছো তো ওই টাকাটা বাড়ি দিয়ে গেছে। হুম, হুম। মুই এখন কি করতাম? তোমার কাছে সব তোরা গেলে যাবে, না গেলে নাই। যাবেন, দেখে আসবেন। মুই কিভাবে করব, কিভাবে যাবেন না যাবেন? যান কোনো কিছু নিয়ে যা দেখে আসেন, অসুস্থ লোক। আচ্ছা ঠিক আছে। আমরা যদি এখান থেকে যদি দারাজে আসি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো। আমার দারাজে আসার পর দেখতে পাচ্ছি এখানে নিচের দিকে প্রোডাক্ট আছে এবং যখন আমরা একটা প্রোডাক্ট ওপেন করতেছি এখানে প্রোডাক্টের নাম আছে, ইমেজ আছে এবং অ্যামাউন্ট দেওয়া আছে। তারপর কি আছে? অ্যাড টু কার্ট বাটন দেওয়া আছে, আবার বাই নাও বাটন দেওয়া আছে। যখন আমরা অ্যাড টু কার্ট করবো তখন আমাদের চেকআউট পেজে নিয়ে যাবে এবং এরপর আমাদের হচ্ছে অ্যাড টু কার্ট করলে আমাদের কার্ট পেজে নিয়ে যাবে। কার্ট পেজ থেকে আমাদের চেকআউট পেজে যেতে হবে। তারপর আমরা আমাদের পূর্ণাঙ্গ ডিটেইলস দেওয়ার পর পেমেন্ট করে তারপর আমরা এটাকে অর্ডার করতে পারবো। সাধারণত ই-কমার্স ওয়েবসাইটে পণ্য বিক্রি করা হয়ে থাকে এবং ক্রেতারা অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে পারে। এরপর আসি নিউজ ওয়েবসাইট। নিউজ ওয়েবসাইটে সংবাদ প্রকাশ করা। যেমন দেশ বিদেশের খবর, ব্রেকিং নিউজ ক্যাটাগরি অনুযায়ী নিউজ পাবলিশ করা। যেমন প্রথম আলো আছে এবং বিবিসি আছে, বিডি নিউজ আছে, আরও অনেক সাইট আছে আমাদের বাংলাদেশি পোর্টাল, নিউজ পোর্টাল। এরপর যদি আসি তৃতীয়তে আমাদের কি আছে? ব্লগ ওয়েবসাইট। ব্লগ ওয়েবসাইট কি কাজের ধরন? যেমন লেখালেখি বা তথ্য শেয়ার করা। কি, কি থাকে আমাদের? যেমন আর্টিকেল থাকে, টিপস থাকে, গাইড থাকে, যেমন টেক ব্লগ এবং পার্সোনাল ব্লগ। এই জাতীয় ওয়েবসাইটগুলো হচ্ছে আমাদের ব্লগ ওয়েবসাইট। এরপর যদি আসি বিজনেস এবং কর্পোরেট ওয়েবসাইট, যেমন কোম্পানির পরিচয় বা সার্ভিস দেখানো। যেমন অ্যাবাউট, কোম্পানির অ্যাবাউট থাকে, সার্ভিস থাকে, কন্টাক্ট ইনফো থাকে। এগুলো হচ্ছে আমাদের যে বিজনেস ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে থাকে এই তথ্যগুলো। এরপর যদি পোর্টফোলিও ওয়েবসাইটে যদি আমরা যদি কথা বলে থাকি, তাহলে নিজের কাজ বা স্কিল প্রদর্শন করা। যারা ফ্রিল্যান্সার আছে প্রত্যেকের ওয়েবসাইট আছে। তারা হচ্ছে তাদের এই ওয়েবসাইটের মধ্যে তারা কি করে না করে খুঁটিনাটি বিষয়গুলো সবগুলো একটা পোর্টফোলিও টাইপ আকারে দিয়ে রাখে। এখানে কি থাকে? প্রজেক্ট থাকে, স্কিল থাকে, এক্সপেরিয়েন্স থাকে। এগুলো হচ্ছে আমাদেরকে দিয়ে রাখতে হয়। পরে ক্লায়েন্টকে দেখালে ট্রাস্টের জায়গাটা তৈরি হয়। উদাহরণস্বরূপ হচ্ছে ফ্রিল্যান্সার পোর্টফোলিও ওয়েবসাইটগুলো। এরপর আসি এডুকেশনাল ওয়েবসাইট, যেমন শেখানো বা কোর্স প্রদান করা। যেমন কোর্সেরা আছে, ভিডিও লেকচার আছে, নোট আছে, বাংলাদেশ আছে, বিদ্যাবাড়ি আছে, 10 মিনিট স্কুল আছে, আরও অনেকগুলো আছে।
তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, মানুষের সাথে যোগাযোগ এবং শেয়ারিং, যেমন প্রোফাইল, পোস্ট, মেসেজ, এগুলো থেকে আমাদের হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো আছে সেগুলো, সাইটগুলো আছে সেগুলোতে আমরা প্রোফাইল ক্রিয়েট করতে পারি, পোস্ট করতে পারি এবং মেসেজ করতে পারি। উদাহরণস্বরূপ ফেসবুক, টুইটার। এন্টারটেনমেন্ট ওয়েবসাইট, বিনোদন দেয়া, যেমন ভিডিও, গান, মুভি ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের ইউটিউব আছে, নেটফ্লিক্স আছে, আরও অ্যামাজন প্রিমিয়াম আছে, প্রাইম আছে, এগুলো। এরপরে সার্ভিস বেসড ওয়েবসাইট, যেমন কাজের ধরেন বিভিন্ন রকম সার্ভিস অফার করা, সার্ভিস লিস্ট থাকে, প্রাইজিং থাকে, বুকিং সিস্টেম থাকে। উদাহরণস্বরূপ যদি আমরা বলে থাকি তাহলে ওয়েব ডিজাইন সার্ভিস ওয়েবসাইট বা এজেন্সি যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো। এর পাশে অ্যাফিলিয়েট ওয়েবসাইট, অন্যর পণ্য প্রমোট করে কমিশন করে আয় করা যায়, যেমন প্রোডাক্ট রিভিউ, অ্যাফিলিয়েট লিঙ্ক এবং কম্পারিজন, মানে আপনার হচ্ছে আপনার রিভিউ সিস্টেম, প্রোডাক্টের গুণগত মান নিয়ে আপনি ওই প্রোডাক্টের উপর রিভিউ করে সেগুলো আপনি লিখতে পারেন। এটাকে বলা হয় প্রোডাক্ট রিভিউ ওয়েবসাইট বা রিভিউ ওয়েবসাইট। 11 নম্বর হচ্ছে ফোরাম বা কমিউনিটি ওয়েবসাইট। এগুলোতে হচ্ছে কি থাকে, প্রশ্ন করা যায়, উত্তর করা যায়, যেমন ডিসকাশন করা যায়, তারপর হচ্ছে কোশ্চেন এবং অ্যান্সার করা যায়, যেমন কুয়ারা আছে এটাতে। এর হচ্ছে ম্যাগাজিন ওয়েবসাইট, যেমন বিভিন্ন বিষয় আর্টিকেল প্রকাশ করা, নিউজ প্লাস ব্লগ মিশ্রণ থাকে, যেমন লাইফস্টাইল ব্লগ থাকে, টেকনোলজি থাকে, তারপর হেলথ থাকে। এগুলো দিয়ে হচ্ছে আমরা যে ব্লগগুলো আছে, ম্যাগাজিন যে সাইটগুলো আছে সেগুলো হচ্ছে আমরা বুঝতে পারি। এরপর যদি আমরা সংক্ষিপ্ত বিবরণ দিকে যদি আসি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে প্রতিটি ওয়েবসাইটে আলাদা আলাদা উদ্দেশ্য থাকে, সেই অনুযায়ী তার ডিজাইন এবং ফিচার এবং কন্টেন্ট নির্ধারিত হয়। তো ক্লায়েন্ট কোন ধরনের ওয়েবসাইট ডিজাইন করে চাচ্ছে, তার কি ধরন, এটা বোঝার পর তারপর আমরা তার মতো করে আমরা কি করি, ওয়েবসাইটের আমরা ডিজাইন লেআউটগুলো আমরা সাজিয়ে থাকি। এরপর আসি হোয়াট ইজ সিএমএস অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কি। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে যদি আমরা আসি তাহলে কন্টেন্ট সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হলো এমন একটি সফটওয়্যার বা প্ল্যাটফর্ম যার মাধ্যমে আমরা সহজে একটি ওয়েবসাইট তৈরি করি, পরিচালনা করি এবং আপডেট করতে পারি, কোনো প্রোগ্রামিং না জেনেও। বুঝতে পারছেন? আগে ওয়েবসাইট তৈরি করতে হলে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি কোড লিখতে হতো, কিন্তু সিএমএস আসার ফলে এখন যে কেউ খুব সহজেই ড্যাশবোর্ড ব্যবহার করে ওয়েবসাইটে কন্টেন্ট যোগ করতে পারে, ডিজাইন পরিবর্তন করতে পারে এবং নতুন পেজ তৈরি করতে পারে। সিএমএস এর মূল কন্টেন্ট ম্যানেজমেন্ট করার জন্য তৈরি। এখানে আপনি লেখা, পোস্ট, মিডিয়া, ছবি, পেজ এবং অন্যান্য কন্টেন্ট খুব সহজেই আপডেট করতে পারবেন। সব কিছু একটি ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেসের মাধ্যমে করা যায়। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সিএমএস হলো ওয়ার্ডপ্রেস। এছাড়াও জুমলা আছে, দুরপালা আছে ইত্যাদি সিএমএস এর উদাহরণ। তবে ওয়ার্ডপ্রেস হচ্ছে সবথেকে বেশি ব্যবহৃত হয় এবং এটা সহজতা এবং ফিচারের জন্য ভালো। এরপর আসি কেন আমরা এই সিএমএস আমাদের জন্য ইম্পর্টেন্ট, কেন গুরুত্বপূর্ণ। সিএমএস খুবই গুরুত্বপূর্ণ কারণ একটি ওয়েবসাইট তৈরি এবং পরিচালনা করাকে অনেক সহজ করে দিয়েছে সিএমএস। এখন আর কোডিং না জানলেও একজন ব্যক্তি নিজের ওয়েবসাইট তৈরি করতে পারে এবং তা পরিচালনা করতে পারে। এটি সময় এবং খরচ দুটোই কমিয়ে দেয়। আগে একটি ছোট ওয়েবসাইট তৈরি করতে অনেক সময় লাগতো এবং ডেভেলপার প্রয়োজন হতো, কিন্তু সিএমএস ব্যবহার করে খুব দ্রুত এবং কম সময়ে কম খরচে ওয়েবসাইট তৈরি করা সম্ভব হচ্ছে। সিএমএস টিম ওয়ার্ক সহজ করে। একটি ওয়েবসাইটে একাধিক ইউজার কাজ করতে পারে, যেমন একজন কন্টেন্ট লিখবে, আরেকজন ডিজাইন করবে, আরেকজন ম্যানেজ করবে, সব কিছু আলাদা আলাদা রোলে দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। আরেকটি বড় সুবিধা হলো সিএমএস দিয়ে সহজে ওয়েবসাইট আপডেট করা যায়। আপনি যে কোনো সময় নতুন কন্টেন্ট যোগ করতে পারেন, পুরাতন কন্টেন্ট পরিবর্তন করতে পারেন, যা একটি ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পাশে আমাদের ওয়ার্ডপ্রেসের সাথে আমরা পরিচয় হয়ে নেই। ওয়ার্ডপ্রেস হলো বিশ্বের সবথেকে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যার মাধ্যমে খুব সহজে একটি সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করা যায়। বর্তমানে ইন্টারনেটে প্রায় 40%, এখানে হচ্ছে আমাদের একটু ভুল আছে, এটা হচ্ছে 60% দিকে যাবে আগের তথ্য অনুযায়ী, এর বেশি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। ওয়ার্ডপ্রেসের সবথেকে বড় সুবিধা হলো এটি খুব সহজে ইউজার ফ্রেন্ডলি। নতুন কেউ খুব দ্রুত এটি শিখে একটি ওয়েবসাইট তৈরি করতে পারে। এখানে কোডিং না জানলেও আপনি ডিজাইন, কন্টেন্ট এবং ফাংশনালিটি নিয়ন্ত্রণ করতে পারবেন। ওয়ার্ডপ্রেসে হাজার হাজার থিম এবং প্লাগইন রয়েছে, যেগুলো ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটকে নিজের মতো করে ডিজাইন এবং ফিচার যোগ করতে পারবেন, যেমন একটি ব্লগ, ই-কমার্স, পোর্টফোলিও বা বিজনেস ওয়েবসাইট সহজে আপনি তৈরি করতে পারবেন।
এবং কাজই খুবই সহজ। এছাড়াও ওয়ার্ডপ্রেসের এসইও ফ্রেন্ডলি, অর্থাৎ এটি ব্যবহার করে তৈরি ওয়েবসাইট সহজে গুগল র‍্যাংক করতে পারে। এর জন্য ফ্রিল্যান্সিং এবং ক্যারিয়ার গড়ারও জন্য ওয়ার্ডপ্রেস শেখা গুরুত্বপূর্ণ। ২ নম্বর আসি ডোমেন এবং হোস্টিং ওভারভিউ। ডোমেন আর হোস্টিং কি জিনিস? ডোমেন হচ্ছে একটা নাম, আর হোস্টিং হচ্ছে একটা জায়গা বা স্পেস, ভার্চুয়াল স্পেস, স্টোরেজ। যেমন হচ্ছে আমাদের যে পিসিতে আমরা কি আছে, এসএসডি কার্ড আছে না? এসএসডি কার্ডের লিমিটেড একটা আছে, ধরেন 128 জিবি বা 256 জিবি, অথবা হচ্ছে আপনার 500 জিবি যেগুলো আছে সেগুলো। তো এইরকম হচ্ছে বড় বড় সার্ভার হাউস থেকে বড় বড় হোস্টিং ডোমেন কোম্পানি আছে, যারা ভার্চুয়ালি একটা স্পেস তৈরি করছে, যেখান থেকে হচ্ছে আমরা হোস্টিং ক্রয় করতে পারি, মানে ভার্চুয়াল যেটা ইন্টারনেটের সাথে যুক্ত আছে। সেখান থেকে হচ্ছে আমরা 2 জিবির হোস্টিং বা 5 জিবির হোস্টিং বা 10 জিবির হোস্টিং হচ্ছে আমরা ক্রয় করে নিয়ে থাকি, এবং প্রতি বছরে বছরে হচ্ছে আমরা সেটা ভাড়া দিতে হয়। আমরা যদি হোস্টিং যদি না কিনে থাকি, তাহলে আমাদের ডাটা বিশ্বব্যাপী লোকের কাছে পৌঁছাবে না, তারা যে কোনো জায়গা থেকে তারা দেখতে পারবে না। তবে আমরা চাইলে আমাদের যে পিসিগুলো আছে, এই পিসিকে আবার সার্ভার বানিয়ে আমরা ওয়েবসাইট ডিজাইন করতে পারবো, কিন্তু আবার পাশের জন আবার দেখতে পারবে না আপনার সাইটটা। শুধুমাত্র আপনার পিসিতেই ওয়েবসাইটটা ওপেন হবে, আর আপনি ব্যতীত কেউ আর এই ওয়েবসাইট ভিজিট করতে পারবে না। কিন্তু আমরা যখন ইন্টারন্যাশনালি আমরা যে স্পেস যেগুলো আছে, স্টোরেজগুলো আমরা ক্রয় করে থাকি, তাহলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কেউ যে কোনো ডিভাইস থেকে আপনার ওয়েবসাইটটা ভিজিট করতে পারবে। এটাকে বলা হয় আমাদের হোস্টিং। আর ডোমেন হলো নাম, যেমন google.com এটা একটা নাম, facebook.com এটা একটা নাম, youtube.com এটা একটা নাম। এগুলো হচ্ছে নাম, বুঝতে পারছেন? এই নামগুলো যখন হচ্ছে দাম দিয়ে যখন একটা ডোমেন ক্রয় করা হয়, এই .com কিন্তু হচ্ছে আবার এক্সটেনশন। .com আবার হচ্ছে এক্সটেনশন, .net এক্সটেনশন। ডটের পর যেটা থাকবে, ডান দিকে ডটের পর যেটা থাকবে সেটা হচ্ছে এক্সটেনশন। এগুলোকে বলা হয় ডোমেন এক্সটেনশন। টপ লেভেলে কিছু এক্সটেনশন আছে, .com, .net, .org। আবার এই .com, .net, .org, XYZ এগুলো হচ্ছে আপনার মানে সাইটের উপর পারপাসে আবার ডোমেনগুলো হয়ে থাকে, এক্সটেনশনগুলো। আপনি যদি সাধারণ সব কাজের জন্য যদি আপনি ব্যবহার করতে চান এক্সটেনশন, তাহলে আপনি .com নিতে পারেন। আর আপনি যদি কোনো অর্গানাইজেশন থাকে, তাহলে আপনি .org নিতে হবে। আর আপনি যদি কোনো সার্ভিস বা তথ্যমূলক যদি কোনো সেবা দিয়ে থাকেন, তাহলে .net, বুঝতে পারছেন? এর বাইরে কান্ট্রি বেস মানে ডোমেন হয়ে থাকে, .bd, .us, .as। এক্ষেত্রে প্রতিটি দেশের হচ্ছে কান্ট্রি ওয়াইজ ডোমেন আছে। তো একটা নাম হচ্ছে, নামকে আমরা ডোমেন বলি, এবং আপনার যে স্টোরেজ এটাকে বলা হয় হোস্টিং। সহজ ভাষায় আপনার বাড়ি, আর বাড়িতে যেখানে বাড়িটা হচ্ছে আপনার ডোমেন, আর আপনি যেখানে বাড়িটা করেন, যে জায়গার উপর বাড়িটা করেন সেটা হচ্ছে আপনার হোস্টিং। এক বাক্যে এখানেই শেষ। আপনার হোস্টিং ছাড়া ডোমেন অচল, ডোমেন ছাড়া হোস্টিং অচল। আপনার সাইট বিল্ড করতে হোস্টিং আর ডোমেন দুটোরই জরুরি। এই দুটির যে কোনো একটা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। এই জন্য দুটাকে হচ্ছে আপনাকে কিনে নিতে হবে। এখন আসি, একটি ওয়েবসাইট তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি উপাদান হলো ডোমেন এবং হোস্টিং। এই দুটি জিনিস ছাড়া কোনো ওয়েবসাইট ইন্টারনেটে দেখা সম্ভব নয়। সহজভাবে বললে ডোমেন হলো আপনার ওয়েবসাইটের নাম, এবং হোস্টিং হলো সেই জায়গা যেখানে আপনার ওয়েবসাইটের সব ডাটা সংরক্ষিত থাকে। যখন একজন ব্যবহারকারী ব্রাউজারে আপনার ওয়েবসাইটের নাম টাইপ করে, তখন সেই নামটি একটি সার্ভারের সাথে যুক্ত হয়, এবং সেখান থেকে আপনার ওয়েবসাইটের তথ্য এনে ব্যবহারকারীর সামনে প্রদর্শন করে। এই পুরো প্রক্রিয়াটি ডোমেন এবং হোস্টিং একসাথে কাজ করার মাধ্যমে সম্পন্ন হয়। অনেকেই শুরুতে ডোমেন এবং হোস্টিংকে এক জিনিস মনে করে, কিন্তু বাস্তবে তা দুটি মানে তারা সম্পূর্ণ আলাদা। ডোমেন শুধু একটি ঠিকানা, আর হোস্টিং হলো একটি স্টোরেজ বা সার্ভার যেখানে আপনার ওয়েবসাইট থাকে। যারা নতুন ওয়েবসাইট তৈরি করতে চায় তাদের জন্য এই দুটি বিষয় পরিষ্কার বোঝাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলোর উপরেই একটি ওয়েবসাইটের পারফরমেন্স, স্পিড এবং অ্যাক্সেস নির্ভর করে থাকে। এবার আসি, হোয়াট ইজ এ ডোমেন নেম। ডোমেন নেম হলো একটি ওয়েবসাইটের ইউনিক নাম বা ঠিকানা। ধরেন একটা ডোমেন আছে, ধরেন google.com, আপনি এটা আর কিনতে পারবেন না, একজন রেজিস্টার করে নিয়েছে। আপনার নামে যদি আপনি ডোমেন কিনতে চান, ধরেন আপনার নাম অমুক, আপনি এই ডোমেনটা যদি একবার কিনে নেন, আপনার নামে তো আরও অনেকের নাম আছে না, এক সিমিলার নাম, মানে আপনার একই নাম। ধরেন আপনার নাম যাই হোক না কেন, এই নামে আরও বাংলাদেশে অনেক ব্যক্তি আছে, অন্য দেশেও আছে। তারা যদি আবার যদি আপনার এই নামটা দিয়ে আবার যদি কিনতে চায়, আপনি যে স্পেলিংটা ব্যবহার করে কিনছেন, এই ডোমেনটা আর কেউ কিনতে পারবে না।
আপনার যখন ডোমেনের এক্সপায়ার হয়ে যাবে, ধরেন আপনি 1 বছরের জন্য যদি রেজিস্ট্রেশন করেন, তাহলে 1 বছর পর্যন্ত এই ডোমেনটা আপনার তত্ত্বাবধানে থাকবে। আপনি এটার মালিক। যখন 1 বছর শেষ হয়ে যাবে, আপনি যদি এটাকে আবার রিনিউ না করেন, তাহলে পরবর্তীতে এটা 1 মাস 2 মাস পর আবার এটাকে রিলিজ করে সবার জন্য উন্মুক্ত করে দেবে। বুঝতে পারছেন? তো ডোমেন নাম হলো একটি ওয়েবসাইটের ইউনিক নাম বা ঠিকানা, যার মাধ্যমে মানুষ ইন্টারনেটে সেই ওয়েবসাইটটি খুঁজে পায়। যেমন google.com, facebook.com, এগুলো সবই ডোমেনের নামের উদাহরণ। প্রযুক্তিগতভাবে প্রতিটি ওয়েবসাইটের একটি আইপি অ্যাড্রেস থাকে, যেমন এগুলো আইপি অ্যাড্রেস। এখন ধরেন সাধারণত সার্ভার কিন্তু আমাদের নামকে মনে রাখে না। প্রতিটি ডোমেনের একটা করে আইপি অ্যাড্রেস হয়। আমাদের কম্পিউটার এরকম আমাদের ফ্ল্যাট লেখাটা বুঝতে পারে না। তারা 0, 1, 2 এগুলো বোঝে। এর বাইরে কিন্তু কোনো কিছু বোঝে না। সংখ্যার বাইরে তারা কিন্তু কিছুই বোঝে না। বুঝেছেন? এই সংখ্যার বাইরে তারা কোনো কিছু বোঝে না। আপনার নামও তারা সংখ্যা দিয়ে সিলেক্ট করে। আপনি যে নাম দিয়ে ডোমেনটা করবেন, সেই নাম থেকে সার্ভার থেকে ইউনিক একটা এরকম আইপি অ্যাড্রেস জেনারেট হয়। এই আইপিটা শুধুমাত্র আপনার ডোমেন। কিন্তু মানুষের মনে রাখার সুবিধার্থে কি করে, এটাকে লেটারে আমাদেরকে কনভার্ট করে দেয়। কিন্তু সার্ভার ঠিক এই আইপিটাকেই চেনে। বুঝতে পারছেন? আমাদেরকে লেটার আকারে কনভার্ট করে দেয়, যেন আমরা মনে রাখতে পারি। স্পেলিং যেন আমরা মনে রাখতে পারি। এই নাম্বার তো আমাদের মনে রাখা সম্ভব নয়। 192 ডট 168 ডট 1 ডট 1 ডট 0 থাকে, অনেক কিছু থাকে। এগুলো আমাদের মনে রাখা সম্ভব নয়। বা একজন ক্রেতা বা একজন সাধারণ ভিজিটর তো মনে রাখতে পারবে না। এটা অমুক, ওটা অমুক, ওটা অমুক। কিন্তু নাম তো মনে রাখতে পারে। তাই নাকি? যেহেতু নাম মনে রাখতে পারে, এই জন্য আইপি সার্ভারগুলো কি করে, এটাকে আপনার আইপিতে শুধুমাত্র সার্ভারকে বুঝিয়ে থাকে, লেটারে আমাদেরকে বুঝিয়ে থাকে কনভার্ট করে। এটা আমাদের মেন বিষয়। কিন্তু এই সংখ্যা মনে রাখা কঠিন, তাই মানুষের সুবিধার জন্য ডোমেন নাম ব্যবহার করা হয়, যা সহজে মনে রাখা যায়। একটি ডোমেন নামের সাধারণত 2টি অংশ নিয়ে গঠিত হয়। একটি হলো নাম, আর একটি হলো এক্সটেনশন। নাম হলো গুগল, এক্সটেনশন হলো .com। এই এক্সটেনশনটি ডোমেনের ধরন বা উদ্দেশ্য বোঝায়। ডোমেন নাম একটি ইউনিক পরিচয়, অর্থাৎ একবার কেউ একটি নাম রেজিস্টার করলে অন্য কেউ সেটি ব্যবহার করতে পারে না। তাই একটি ভালো এবং সহজ নাম নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ব্যবসার জন্য। এখন ধরেন আপনি একটা ক্রিটিক্যাল নাম আপনার চয়েস করছেন, বড় নাম চয়েস করছেন। বড় নাম চয়েস করলে তো মানুষের মনে থাকবে না। মানুষের মনে থাকে সব থেকে ছোট স্পেলিং, এবিলি, প্রাণ, স্কোয়ার, এই নামগুলো তো মানুষ মনে রাখে, তাই নাকি? ফেসবুক, ছোট্ট নাম। কিন্তু আপনি যদি বড় বড় নাম রাখেন, মানুষ মনে রাখবে না। আবার যাদের ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে, যাদের বড় বড় কোম্পানি, 4-5টা নাম মিলিয়ে একটা কোম্পানি, মানে 4-5টা নাম, একটা নামের মধ্যে 4-5টা নাম যুক্ত থাকে। যেমন আমি যদি মনে করি, ধরেন এখানে আমাদের ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, এই ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এই পুরো নাম দিয়ে দিলে একটা ডোমেন ক্রয় করে, বিশাল বড় ডোমেন। কিন্তু তাদের ডোমেন স্পেলিং ছোট, ELLTD, ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, এর দিয়ে শেষ করে দিয়েছে। বুঝছেন? এখন দেখেন, ইভিলি ছিল ইভিলি.com, দারাজ.com, ছোট্ট নাম, মানুষের জন্য মনে থাকে। এই জন্য আমাদের বিজনেস করার ক্ষেত্রে বা ডোমেন নাম চুজ করার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেন আমাদের নামগুলো যেন স্মার্ট হয়, ছোট হয়, যেন মানুষ সহজে মনে রাখতে পারে। ডোমেন এক্সটেনশন যেমন .com, .org, .net, কান্ট্রি ডোমেন্স, এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। .com, edu, org, UK, DE, UA, মাইক্রোসফটের এইসব হাবিজে যা কিছু আছে, এগুলো আমরা এখন নিচের দিকে আলোচনা করব। যেমন ডোমেন এক্সটেনশন, টপ লেভেলের ডোমেন, TLD হলো ডোমেনের শেষ অংশ, যেমন .com, .org, .net ইত্যাদি। এর মধ্যে .com ডোমেন সবচেয়ে জনপ্রিয় এবং সাধারণ ব্যবসায়িক ওয়েবসাইটে ব্যবহৃত হয়। ORG সাধারণত অলাভজনক। আপনারা হয়তো জানেন যে যেগুলো অর্গানাইজেশন কোম্পানি থাকে, এগুলো নন প্রফিট কোম্পানি। তারা কখনোই প্রফিট করতে পারবে না। তাদের কাজে মানুষকে সেবা দেয়া, লাভ করা নয় সেখান থেকে। যেমন বাংলাদেশের শিক্ষা নন প্রফিট অর্গানাইজেশন, জানেন? যে কোনো দেশে, বিশেষ সব দেশে শিক্ষা নন প্রফিট অর্গানাইজেশন। শিক্ষা খাত থেকে আপনি লাভ করতে পারবেন না, বরঞ্চ শিক্ষা খাতে আপনাকে ভর্তুকি দিতে হবে এবং আপনার এখানে টাকা ব্যয় করতে হবে। তার কারণ আপনি কি একটা অর্গানাইজেশন, আপনি কি করতেছেন, জাতিসত্তাকে আপনি মানুষ গড়ার কারিগর হিসেবে আপনি সেখানে কাজ করতেছেন, সুশিক্ষায় শিক্ষিত করার জন্য কাজ করতেছেন। এটা একটা অর্গানাইজেশন। এই অর্গানাইজেশন কখনোই প্রফিট করতে পারবে না। এটা নন প্রফিট অর্গানাইজেশন। কিন্তু প্রেক্ষাপট ভিন্ন। বর্তমানে বাংলাদেশে অনেক এখন বিজনেস স্কুল হয়ে গেছে, যেহেতু অ্যাডমিশন ফি এত টাকা, এখান থেকে পড়লে গোল্ডেন A+, বুঝছেন?
নামমাত্রই গোল্ডেন এ প্লাস, কিন্তু মেডিকেলে ভার্সিটিতে একটাও চান্স পায় না। ওয়েবসাইটের ডোমেন নাম পরিবর্তন করা যায় না, একবার যেটা কিনবেন সেটাই, যদি আপনি পরিবর্তন করার দরকার হয় আবার নতুন নাম দিয়ে সেটাকে রেজিস্ট্রেশন করতে হবে। ডোমেনকে আপনি পরিবর্তন করতে পারবেন না, কিন্তু ওই ডোমেনে থাকা অবস্থায় সাইটের টাইটেল আপনি পরিবর্তন করতে পারবেন, কিন্তু ডোমেন পরিবর্তন করতে পারবেন না। ধরেন আপনি এখানে facebook.com কিনছেন, পরবর্তীতে আপনি যখন ফেসবুকের সাথে বুকসের সাথে একটা এস যুক্ত করে দেবো, ওটাতে আপনি এডিট করতে পারবেন না, আপনার দরকার আবার এস যুক্ত আরেকটা কিনতে হবে, বুঝতেছেন? হয়তো আপনি এটা যোগ করতে পারবেন 1 বছর পর, যখন এটা মেয়াদ শেষ হয়ে যাবে, এক্সপায়ার হয়ে যাবে, তখন আপনার ওটা আপনি নতুন করে কিনতে পারবেন। টাইটেল আপনার মতো করে টাইটেল, আপনার কোম্পানির ওয়েবসাইটের ইউআরএল ধরে আলাদা, আপনার টাইটেল ধরে আলাদা, ওটা কোনো বিষয় না। ধরেন এই জায়গাতে সে ফাইবার রাখছে, সে চাইলে এখান থেকে টাইবারও রাখতে পারে, ওটা বিষয় না। এই জায়গা যেটা আছে এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, একবার কিনলে আপনি এটা চেঞ্জ করতে পারবেন না যতদিন না এটাকে আপনি এক্সপায়ার হয়ে গেছে বা আপনি আরেকটা নতুন করে কিনতেছেন, ততক্ষণে এটা আপনার এটাই থাকবে। যখন এটা মেয়াদ 1 বছর মেয়াদ বা 2 বছর মেয়াদ, আপনি যতদিন পর্যন্ত মানে রেজিস্টার করে রাখবেন, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আপনি সেটা তখন আবার কিনতে পারেন, তখন আপনি যেটা কিনতে চান সেটা কিনতে পারেন। তবে একবার কেনার পর আপনি এটাকে এডিট করতে পারবেন না। তবে আরেকটা জিনিস করতে পারেন, আপনি যদি বানান ভুল হয়ে থাকে, আপনি নতুন করে ডোমেন রেজিস্টার করার পর এই ডোমেনের সাথে ওই ডোমেন রিডিরেক্ট করে দিতে পারেন। যখন কেউ এই ডোমেনে আসবে তখন রিডিরেক্ট হয়ে ওই ডোমেনের মধ্যে চলে যাবে। এতটুকু করতে পারবেন। এটা হচ্ছে আমাদের সাধারণত ওআরজি, সাধারণত অলাভজনক নন প্রফিট প্রতিষ্ঠান বা সংগঠনের জন্য ব্যবহার হয়ে থাকে। আর .NET মূলত নেটওয়ার্ক বা প্রযুক্তি ভিত্তিক ওয়েবসাইটের জন্য ব্যবহৃত হলেও এখন এটি সাধারণভাবে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও আরও রয়েছে অনেক ধরনের মানে টপ লেভেলের ডোমেন, যেমন ইনফরমেশনের জন্য, এডুকেশনের জন্য, জিওভি গভর্নমেন্ট ওয়েবসাইটের জন্য এই এক্সটেনশনগুলো ব্যবহার হয়ে থাকে। আবার কান্ট্রি বেসড ডোমেন আছে, যেমন হচ্ছে আপনার কান্ট্রি কোড, টপ লেভেল ডোমেন, এগুলো হচ্ছে নির্দিষ্ট দেশের জন্য ব্যবহৃত হয়ে থাকে। যেমন বিডি হচ্ছে বাংলাদেশের, ইউকে হচ্ছে ইউনাইটেড কিংডমের জন্য, ইউএস হচ্ছে ইউএস এর জন্য। এগুলো সাধারণত স্থানীয় ব্যবসা বা সার্ভিসের জন্য ভালো। এরপর আসি ওয়েব হোস্টিং কি। যদিও আমি এখন আপনাদের এগুলো পড়ে শোনাচ্ছি, পরবর্তীতে এগুলো সবগুলো আছে আপনাদেরকে দেখানো হবে। একটু পরে আমাদের যে ওয়েব হোস্টিং শেষ করার পর, সার্ভার শেষ করার পর, এই ডোমেন হোস্টিং কানেকশন এগুলো শেষ করার পর হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস কীভাবে করতে হয় সবগুলোর দিকে হচ্ছে আমরা চলে যাব। কিন্তু যেহেতু হচ্ছে আমাদের প্রথমের দিকে এগুলো আমাদের জানা দরকার, এই জন্য আপনাদেরকে জানিয়ে দিয়ে তারপর হচ্ছে আমরা চলে যাব, ঠিক আছে? আপনি কি ওয়েটিং থেকে আসছেন নাকি? ও, এর আগে দেখি নাই তো, ঠিক আছে যান। এরপর আসি হোয়াট ইজ ওয়েব হোস্টিং। ওয়েব হোস্টিংটা কি? ওয়েব হোস্টিং হলো একটি সার্ভিস যার মাধ্যমে আপনার ওয়েবসাইট সব ফাইল ইন্টারনেট সংযোগ বা সংরক্ষণ করা হয়। এই ফাইলগুলোর মধ্যে থাকে HTML, ছবি, ভিডিও, ডাটাবেস ইত্যাদি। আপনারা কি কথা বলতেছেন কেউ বা কাজ করতেছেন? সহজভাবে বললে হোস্টিং হলো একটি জায়গা বা ভাড়া করা সার্ভার, যেখানে আপনার ওয়েবসাইট থাকে। যখন কেউ আপনার ডোমেন নাম লেখে তখন সেই হোস্টিং সার্ভার থেকে ওয়েবসাইট লোড হয়ে ইউজারের সামনে চলে আসে। হোস্টিং ছাড়া কোনো ওয়েবসাইট অনলাইনে দেখা সম্ভব নয়। এটি দিনরাত 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, বছরের 365 দিন সব সময় আপনার চালু থাকে, যাতে যে কোনো সময় পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার ওয়েবসাইট দেখা যায়। ভালো হোস্টিং নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনার ওয়েবসাইটের স্পিড, নিরাপত্তা এবং পারফরমেন্সের উপর সরাসরি প্রভাব ফেলে। এখন আসি হোস্টিং কত টাইপের হয়ে থাকে। হোস্টিং অনেক টাইপের হয়ে থাকে। শেয়ারেড হোস্টিং আছে, ভিপিএস হোস্টিং আছে, ক্লাউড হোস্টিং আছে, তারপর হচ্ছে আপনার আরও হোস্টিং আছে, ক্লাউড হোস্টিং তো আছেই। এরপর আসি হোস্টিং বিভিন্ন ধরনের, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় 3টা হচ্ছে শেয়ারেড, ভিপিএস এবং ক্লাউড হোস্টিং। শেয়ারেড হোস্টিং একটি সার্ভারে একাধিক ওয়েবসাইটের মধ্যে ভাগ করা থাকে। এটি সবচেয়ে সস্তা এবং নতুনদের জন্য উপযুক্ত, তবে এতে পারফরমেন্স কিছুটা কম হতে পারে। প্র্যাকটিস পারপাসে আপনারা শেয়ারেড হোস্টিং কিনতে পারেন। এরপর আসি ভিপিএস হোস্টিং, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। হোস্টিংয়ে একটি সার্ভার ভার্চুয়ালি ভাগ করা থাকে, যেখানে প্রতিটি ইউজার আলাদা আলাদা রিসোর্স পায়। একটি শেয়ারেড হোস্টিংয়ের থেকে এটি বেশি শক্তিশালী এবং দ্রুত স্পিডের হয়ে থাকে। ক্লাউড হোস্টিং এর একাধিক সার্ভার একসাথে কাজ করে, ফলে একটি খুব দ্রুত এবং স্কেলেবল এবং নির্ভরযোগ্য। বড় ওয়েবসাইট বা হাই ট্রাফিকের জন্য এটি সবচেয়ে ভালো কাজ করে।
এর পাশে ডোমেন এবং হোস্টিং কিভাবে কানেকশন হয়। ডোমেন এবং হোস্টিং সাধারণত কানেকশন হয়ে থাকে নেম সার্ভার এবং আইপি সার্ভারের মাধ্যমে। এই ডোমেন হোস্টিং কানেকশন এবং বাই ডোমেন কোথা থেকে ডোমেন হোস্টিং কেনা যায়, এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে আমাদের ওয়ার্ডপ্রেস শেষের দিকে বিস্তারিত ডোমেন হোস্টিং ক্লাস আছে, সেটার মধ্যে হচ্ছে আমি আপনাদেরকে এক্সপ্লেনেশন করব, বুঝতে পারছেন। এরপর হচ্ছে ইন্ট্রোডাকশন টু সি প্যানেল থেকে কিভাবে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইট রান করতে পারি সেগুলো। তবে আমি এগুলো আপনাদের সামনে বলে দিতেছি, তার কারণ আমরা একটু পরে ফ্রি হোস্টিং সার্ভার কিনবো, মানে ফ্রি হোস্টিং আমরা পাবো, সেখানে হচ্ছে আমাদের এগুলো জানার দরকার আছে। আমি সাধারণভাবে এখানে বলে দিতেছি, এরপর হচ্ছে আমরা যখন পরবর্তীতে বিস্তারিত থাকবে ডোমেন হোস্টিং কীভাবে পারচেজ করা যায়, তখন বাকিটা আপনাদেরকে দেখাবো। ডোমেন হোস্টিং কানেকশন, ডিএনএস যেটাকে বলা হয়। ডোমেন এবং হোস্টিং একসাথে কাজ করে ডিএনএস অর্থাৎ ডোমেন নেম সিস্টেম এর মাধ্যমে, যেটাকে আমরা বলি নেম সার্ভার, ডোমেন নেম সার্ভার। ডিএনএস হলো একটি সিস্টেম যার মধ্যে ডোমেন নামকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করে থাকে। যখন কেউ ব্রাউজারে একটি ডোমেন লেখে এবং তখন ডিএনএস সেটিকে একটি নির্দিষ্ট আইপি অ্যাড্রেসে রূপান্তর করে এবং সেই সার্ভার থেকে ওয়েবসাইটটি লোড হয়ে থাকে। এই সংযোগ করার জন্য আমাদেরকে নেম সার্ভার ব্যবহার করি আমরা, এই সংযোগটি করার জন্য আমরা নেম সার্ভার ব্যবহার করে থাকি। হোস্টিং কোম্পানি আমাদেরকে কিছু নেম সার্ভার দেয় যা ডোমেনে সেট করলে ডোমেন হোস্টিংয়ের সাথে যুক্ত হয়ে যায়। সহজভাবে বললে ডোমেন হলো ঠিকানা, হোস্টিং হলো বাড়ি, আর ডিএনএস হলো সেই রাস্তা যা ব্যবহার করে একটি মানুষ ঠিকানা থেকে বাড়িতে পৌঁছায়, বুঝতে পারছেন। এরপর হচ্ছে বাইং ডোমেন হোস্টিং, এটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। তবে ডোমেন হোস্টিং ক্রয় করার পর আমাদের সামনে একটা কন্ট্রোল প্যানেল চলে আসে। এই কন্ট্রোল প্যানেল দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের বাকি কাজগুলো হচ্ছে আমরা করতে পারি। যখন আপনারা কোনো কোম্পানি থেকে হোস্টিং ক্রয় করবেন, তখন সেই কোম্পানি আপনাদেরকে এরকম একটা কন্ট্রোল প্যানেল দেবে, এইরকম একটা আছে কন্ট্রোল প্যানেল আপনাদেরকে দেবে, যেখান থেকে আপনারা ডোমেন অ্যাড করতে পারবেন, আপনাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন, ড্রুপাল ইনস্টল করতে পারবেন, পিএসপি লারাভেল ইনস্টল করতে পারবেন, সিএমএসগুলো ইনস্টল করতে পারবেন। আবার আপনি চাইলে কাস্টম ডোমেন মানে কাস্টম ডিজাইনও কোড করে আপনি সেগুলো করতে পারেন। এটাকে বলা হয় সি প্যানেল, সাধারণত এটাকে বলা হয় কন্ট্রোল প্যানেল, আমরা সংক্ষেপে বলি সি প্যানেল। এই সি প্যানেল অ্যাক্সেস তখনই আপনি করতে পারবেন যখন হচ্ছে আপনি কোনো হোস্টিং ক্রয় করবেন, তখন হচ্ছে আপনি এরকম একটা সি প্যানেল পাবেন, এটাকে বলা হয় কন্ট্রোল প্যানেল। সেখান থেকে হচ্ছে আপনি কীভাবে ডোমেন কানেক্ট করবেন, আপনি কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, সব কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন। আমরা একটু পরে হচ্ছে এরকম হচ্ছে আমরা একটা কন্ট্রোল প্যানেল পাবো, আমরা ফ্রিতে ডোমেন নেব, ফ্রিতে হোস্টিং নেব আমাদের প্র্যাকটিস পারপাসে, তখন আমরা এরকম একটা প্যানেল পাবো, কন্ট্রোল প্যানেল পাবো। তখন হচ্ছে আমি বাকিটা আপনাদেরকে এরকম এক্সপ্লেনেশন দিয়ে দেবো। আর এখানে আছে বাই ডোমেন হোস্টিং, কোথা থেকে বাই করবেন, বিভিন্ন কোম্পানি আছে, নেমসিপ আছে, হোস্টিঙ্গার আছে, হোস্টেগাটার আছে, তারপর সাইট গ্রাউন্ড আছে, হোস্টিঙ্গার আছে, ওয়ান 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 ডট কম আছে, তারপর আছে নেম ডট কম আছে, বিভিন্ন রকম কোম্পানি আছে, এদের থেকে আপনারা হোস্টিং কিনতে পারবেন। আবার বাংলাদেশে অনেক কোম্পানি আছে, ডাব্লিউসি টেকনিক আছে, বিডিও হোস্ট আছে, বিডিও ওয়েব হোস্ট আছে, তারপরে ইকন হোস্ট আছে, ওয়েব 71 আছে, এরপর হচ্ছে হোস্টেগেটর আছে, অনেকগুলো বাংলাদেশে আছে, হোস্টেমেটিক আছে। বাংলাদেশে আপনারা কি করতে পারেন, বিকাশ পেমেন্ট করেও হোস্টিং কিনতে পারবেন। এখানে দেখি আপনার কোথা থেকে সাধারণত বেশ কিছু কোম্পানির নাম এখানে দেওয়া আছে। ডোমেন এবং হোস্টিং কেনার জন্য অনেক জনপ্রিয় কোম্পানি আছে, এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নেমসিপ, গোডাডি, হোস্টিঙ্গার। নেমসিপ সাধারণত কম দামে ডোমেন দেয় এবং ব্যবহার করা সহজ। গোডাডি খুবই জনপ্রিয় এবং বিশ্বব্যাপী ব্যবহৃত হোস্টিঙ্গার কম দামে ভালো মানের ভালো পারফরমেন্স হোস্টিং দেয় এবং তা নতুনদের জন্য ভালো। কেনার সময় ডোমেন এবং হোস্টিং আলাদা বা একসাথে কিনতে পারেন। অনেক কোম্পানি একসাথে কিনলে ফ্রি ডোমেন দিয়ে থাকে, যেমন হোস্টিঙ্গার থাকে, নেমসিপ আছে। আপনাদের এখান থেকে 5 জিবি বা 10 জিবি হোস্টিং কিনেন, আপনাকে ফ্রি 1 বছরের জন্য ডোমেন দিয়ে দেবে, .com ডোমেন। কেনার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার রিনিউয়াল প্রাইস কত হচ্ছে এবং সাপোর্ট সিস্টেম কেমন এবং সার্ভার স্পিড কেমন এবং সে একই সাথে তাদের সিকিউরিটি পারপাস কীরকম, এগুলো দেখে হচ্ছে আপনাকে হোস্টিং কিনতে হবে। এই ইন্ট্রোডাকশন টু সি প্যানেল এটার এখন আমাকে দিতে হবে না, তার কারণ আমি এখন বাকি এগুলো হচ্ছে তখনই বুঝবেন যখন হচ্ছে আমি এখন একটা ফ্রিতে ডোমেন এবং হোস্টিং যখন আমি এখন নেব, তখন হচ্ছে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন। তাহলে আমরা ইতিপূর্বে যেগুলো নিয়ে আলোচনা করলাম, আমরা কী কী নিয়ে আলোচনা করলাম, আমরা হচ্ছে ওয়েবসাইট নিয়ে আলোচনা করলাম, ওয়েবসাইটের ধরন নিয়ে আলোচনা করলাম,
ডোমেন নিয়ে আলোচনা করলাম, হোস্টিং নিয়ে আলোচনা করলাম, এবং ওয়েবসাইট কোন কোন ওয়েবসাইটে কী ধরনের কন্টেন্ট থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এবং সিএমএস নিয়ে আলোচনা করলাম, কোন কোন সিএমএস সবথেকে ভালো, কোনটাতে বেশি কাজ করা সহজ, এগুলো হচ্ছে আমরা আলোচনা করলাম। এখন হচ্ছে আমরা কি করব, আমরা এখন হচ্ছে ডোমেন, আমাদের তো এখন হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে, আমাদের তো প্র্যাকটিস করতে হবে। আমরা ফ্রিতে, এখন তো আমাদের কাছে টাকা নেই যে আমরা হচ্ছে কিনে প্র্যাকটিস করব, তাই না কি? এখন সেই দিক থেকে বিবেচনা করে বেশ কিছু কোম্পানি আছে যারা বিনামূল্যে সাবডোমেন দিয়ে থাকে এবং হোস্টিং দিয়ে থাকে প্র্যাকটিস করার জন্য, বুঝতেছেন? তাদের মধ্যে হচ্ছে ইনফিনিটি আছে, ইনফিনিটি .info মানে .net মনে হয়, এখান থেকে হচ্ছে আমরা এখন ফ্রিতে ডোমেন নেব, একই সাথে হোস্টিংও নেব, আমাদের কোনো প্রকার কস্ট লাগবে না। আগামী আপনারা এখানে প্র্যাকটিস বলেন বা বাড়িতে প্র্যাকটিস বলেন, আপনারা এখান থেকে ডোমেন হোস্টিং নেবেন এবং নিজের মতো করে আপনারা কাজ করবেন। আনলিমিটেড সাবডোমেন নিতে পারবেন। সাবডোমেন বোঝেন? মেইন ডোমেনের সামনে যখন ডট বসিয়ে দেওয়া থাকে সেটাকে বলা হয় সাবডোমেন। ধরেন google.com, গুগলের সামনে ডট দিয়ে যদি ব্লক দেয়, blog.google.com, তার মানে গুগলের সাবডোমেন হলো blog.google.com, বুঝতেছেন? যেমন প্রথম আলো যদি আমরা আসি, আপনাদেরকে দেখাই, প্রথম আলো বা বিডি নিউজ যদি আপনাদেরকে আমি দেখাই, এখান থেকে প্রথম আলো যদি আমরা আসি, তাদের এখানে দেখেন একটা ভার্সন দেওয়া আছে, ইংরেজি ভার্সন। এখানে দেখেন প্রথম আলো .com আছে, কিন্তু এখানে প্রথম আলো কিন্তু .com দেওয়া আছে। যখন আমরা এখান থেকে ইংলিশ ভার্সন আমরা চাচ্ছি, তখন দেখেন en.প্রথম আলো আছে। এই en.প্রথম আলো এটা হচ্ছে তাদের সাবডোমেন, বুঝতে পারছেন? আর তাদের মেন রুট ডোমেন হলো প্রথম আলো .com। আবার যদি আমি বিডি নিউজ 24 আসি, বিডি নিউজ 24.com আসি, এখানে তাদের আছে এটা কি ইংরেজি ভার্সন। আবার এখানে দেখেন বাংলা লেখা আছে, যদি বাংলাতে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন bangla.bdnews24.com, এটা হচ্ছে তাদের সাবডোমেন, বুঝতে পারছেন? এগুলো আমরা নিতে পারবো না, আমরা যে হোস্টিং কোম্পানিতে একটু পর যাবো, তাদের রেডিমেড কিছু ডোমেন আছে, সেখান থেকে আমরা ফ্রি ডোমেন নিতে পারবো, বুঝতে পারছেন? তো আমরা এখন চলে যাবো আমাদের মূল ক্লাসে। আমাদের থিওরি ক্লাস শেষ, আমরা জানলাম ওয়ার্ডপ্রেস কি, কীভাবে কাজ করে, একই সাথে জানলাম সিএমএস কি, সিএমএস কীভাবে কাজ করে, ওয়েবসাইট কি, ওয়েবসাইট ধরন কি, এগুলো আমাদের মোটামুটি জানা শেষ। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন, আমি আপনাকে উত্তর এবং আবারও হচ্ছে আপনাকে আমি বুঝাবো। কারো কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে প্রশ্ন সাবমিট করতে পারেন, আমি আপনাকে সেই প্রশ্নের আলোকে এক্সপ্লেনেশন করব। একটা ওয়েবসাইটে না, একটা ডোমেনের আপনি কোন কোম্পানি থেকে হোস্টিং কিনতেছেন, ওই হোস্টিং কোম্পানি আপনাকে কয়টা সাবডোমেন ক্রিয়েট করার পারমিশন দিতেছে তার উপর বেস করে। যদি আপনি ন্যামসিপ থেকে হোস্টিং কিনেন, সাধারণত তারা 10টা 20টা বা 30টা প্যাকেজের উপর নির্ভর করে এখানে সাবডোমেনের আপনার লিমিটগুলো থাকে। যদি আমি এখান থেকে আপনাকে যদি দেখাই namsip.com, যদি আমি আসি এখান থেকে আসার পর হোস্টিং থেকে শেয়ারের হোস্টিং যদি আমি আসি, এখান থেকে তাদের আমি প্যাকেজ দেখতে পারবো। এখানে প্রতিটার প্যাকেজ সাজানো আছে, বুঝছেন? এই প্যাকেজে আছে আপনি 3টা মেইন ডোমেন অ্যাড করতে পারবেন। এখান থেকে তাদের এই সাইটে আপনি 3টা মেইন ডোমেন অ্যাড করতে পারবেন। এখানে সাবডোমেনে তার কথা বলে নাই, তবে সাবডোমেন হচ্ছে আপনি অনেকগুলো হচ্ছে আপনি ক্রিয়েট করতে পারবেন। যেহেতু এখানে মাই স্কুল ডাটাবেস আছে 50টা, তার মানে 50টা আপনি সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন। 50টা আপনি সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন। এটাতে হচ্ছে এই প্যাকেজের মধ্যে হচ্ছে আপনি আনলিমিটেড ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। এই যে প্যাকেজটা, হোস্টিং প্যাকেজটা আছে, এটা আপনি আনলিমিটেড মানে মেন যে ডোমেন আছে সেগুলো অ্যাড করতে পারবেন। পাশাপাশি আপনি এখানে মাই স্কুল ডাটাবেস দেখি, মাই স্কুল ডাটাবেস আনলিমিটেড, তার মানে আপনি এখানে আনলিমিটেড সাবডোমেনও ক্রিয়েট করতে পারবেন। আপনি আপনার ডোমেন আন্ডার যতগুলো আপনি সাবডোমেন ক্রিয়েট করতে চান সেগুলো আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। ডোমেন মূল ডোমেন থাকবে একটাই, সেখান থেকে আপনি মূল ডোমেনের সাথে আপনি আপনার মতো করে হচ্ছে আপনি সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন। হোস্টিং যখন আপনি কিনবেন তখন হচ্ছে আপনাকে কন্ট্রোল প্যানেল দেওয়া হবে। কন্ট্রোল প্যানেলটা কীরকম হবে? এরকম হবে কন্ট্রোল প্যানেলটা। আমরা একটু বলছি হোস্টিং কিনবো না, এরকম কন্ট্রোল প্যানেল হচ্ছে আমরা পাবো, এরকম কন্ট্রোল প্যানেল আমরা পাবো। সেখানে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এক এক করে। এই জন্য তো আমি এটা বললাম না, বরঞ্চ এটা আমরা বিস্তারিত আলোচনা দেখব
কাজ করার মাধ্যমে। আর এখানে ছবিগুলো দেওয়া আছে, যেমন এই ছবিগুলো দেখতে পারবেন, বেসিক কিছু হোস্টিং এর প্যাকেজ আর কি এখানে ডিজাইন করে দেওয়া আছে। এরপর হচ্ছে ডোমেন কিভাবে কাজ করে, ব্রাউজার থেকে ডিএনএস সার্ভার, ডিএনএস সার্ভার থেকে ডিএনএস সার্ভার পাস হয় ওয়েব হোস্টিং। এখানে দেখেন প্রথমত এখান থেকে এখানে আসে, এখান থেকে সার্ভার যায়, আবার সার্ভার থেকে ডিএনএস সার্ভার আছে, ডিএনএস থেকে আবার হচ্ছে সার্ভার আসে, তারপর আমাদের সাইটে প্রদর্শন হয়, মানে স্ক্রিনের মধ্যে প্রদর্শন হয়। এখানে ইমেজগুলো দেওয়া, যেগুলো দেওয়া আছে এগুলো আমি আপনাকে দেখাই নাই, এগুলো পরবর্তীতে যখন আপনার শীট পাবেন তখন দেখবেন। শেয়ারেড হোস্টিং, একটা সার্ভার থেকে অনেকগুলো সাইট ক্রিয়েট করা যায়। আর হচ্ছে আপনার ভিপিএস হোস্টিংয়ে একটা সার্ভার থেকে একটা ওয়েবসাইটেই। এখানে সার্ভার, এখানেও সার্ভার আছে, এখানেও সার্ভার আছে। এখানে একটা সার্ভার থেকে, জি আপনি তাহলে একটু ক্লাসে ছিলেন না। হ্যাঁ, এই যে প্রাইভেট ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, আমি এটা পড়ছিলাম, স্কিপ করে গেছেন আপনি, ওই জায়গাতে মনোযোগ ছিলেন না, বুঝছেন? যে প্রাইভেট ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, তার মানে আমি একটু আগে এগুলো পড়ছি। এখানে উদাহরণস্বরূপ আপনাদেরকে এই ইমেজগুলো দেওয়া ছিল, সময় সংকীর্ণতার কারণে আমি ইমেজগুলো আপনাদেরকে সেভাবে দেখাতে পারিনি, তো আপনারা পরবর্তীতে দেখে নিন, আপনাদের সুবিধার্থে দেওয়া আছে। যে পিডিএফ পেয়ে যাবেন, ক্লাস শেষ হওয়ার মধ্য দিয়ে আপনি পিডিএফ পেয়ে যাবেন, টেনশনের কিছু নেই। তো আমরা এখন কি করব, আমরা এখন একটা ওয়েবসাইটকে বেছে নেব, সেটা হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটি ফ্রি। এই ইনফিনিটি ফ্রি আপনারা লিখে গুগলে সার্চ করবেন, ইনফিনিটি ফ্রি, নোট করতে পারেন যে এখান থেকে হচ্ছে আমরা ফ্রিতে সাবডোমেন ও হোস্টিং পাবো, যা দিয়ে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইট ডিজাইন প্র্যাকটিস করতে পারবো। নোট করে নিতে পারেন, ইনফিনিটি ফ্রি, ইনফিনিটি ফ্রি নোট করে নিতে পারেন। চাইলে আপনি আপনার ব্রাউজারে গুগল ডক্সও নোট করতে পারেন, কোনো সমস্যা নেই, সুন্দর করে গুগল ডক্স আপনার নোট করতে পারবেন। আর অবশ্যই আপনাদের গুগল ডক্স লাগবেই, তার কিছুদিন পর আমরা যখন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এই অ্যাকাউন্টের তথ্যগুলো, ইউজার ইমেল, ইউজার পাসওয়ার্ড আপনাকে গুগল ডক্সের মধ্যে সংরক্ষণ করে রাখবেন, যাতে করে আপনি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারেন। আপনারা এইভাবে নোট করতে পারেন, একটা ডগ নেবেন, নেওয়ার পর এখানে লিখতে পারেন যে ইনফিনিটি ফ্রি, এখানে লিখতে পারেন ইনফিনিটি ফ্রি। আমি আপনাদের বড় করে দেখাই, ইনফিনিটি ফ্রি এর কাজ হলো, এর কাজ হলো ফ্রিতে সাবডোমেন ও হোস্টিং পাওয়া যায়, যা দিয়ে আমরা বিনামূল্যে আমাদের ওয়েবসাইট ডিজাইন করার কাজ করতে পারি। এভাবে আপনারা নোট করে রাখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ব্যবহার সারা পৃথিবী থেকে ভিজিট করতে পারবে। জি আমি দেখাচ্ছি আপনাদের, 90 দিনের জন্য ফ্রি দেবে, কয়জনের জন্য ফ্রি দেবে দেখাচ্ছি আপনাদের, টেনশন আর কিছু নেই। এইভাবে আপনারা নোট করতে পারেন। এইভাবে আপনারা নোট করতে পারেন, বুঝতে পারছেন? গুগল ডক্সে এটাকে আপনি আপনার মেল, মোবাইলে লগ ইন থেকে আপনি মোবাইল থেকে অ্যাক্সেস করতে পারবেন। আপনার এখান থেকে যে কোনো জায়গাতে আপনি হচ্ছে মোবাইল ইমেল সাইন ইন করবেন পিসিতে, আপনি গুগল ডক্স অ্যাক্সেস করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনারা এখানে থেকে কী করবেন, ইনফিনিটি ফ্রি লিখে যখন সার্চ করবেন এখানে দেখতে পারবেন যে ইনফিনিটি ফ্রি, ফ্রি ওয়েব হোস্টিং, ওয়েবসাইট হোস্টিং, এখানে ক্লিক করবেন। আপনারা বাকি কাজ করা বাদ দিয়ে ক্লাস দেখতে পারেন, যখন বলবো যে কাজ করেন তখন কাজ করেন, বুঝতে পারছেন? আমি এইদিকে দেখাবো, আপনি ওইদিকে আপনার মতো করে কাজ করবেন, পরে বলবেন যেটা আবার দেখান, এটা হবে না। এটা অটোমেটিক সেভ, আপনি যখন এখানে আসবেন ব্রাউজার ভালো করে দেখেন, এখানে ক্লিক করার পর এখানে আপনি আসবেন গুগল ডক্সে, এখানে আপনি যাই লেখেন না কেন এটা আপনাকে সেভ করতে হবে না, এটা অটোমেটিক সেভ। আমি যখন বের হয়ে যাই, এরপর আমি এখানে দেখতে পারবো যে আমি এখান থেকে টাইটেল দিয়ে নিই, তো এখানে ওপেন করলে আমি আমার নোট দেখতে পারবো। এখানে টাইটেল দিতে পারেন প্রতিদিনের ক্লাস নোট, হয়ে গেল।
আপনি যখন গুগল ডক্সে আসবেন, এখানে রিলেট করে দেন, এখানে টাইটেলটা ওই যাবেন প্রতিদিনের ক্লাস নোট, এখানে চলে আসছে, বুঝতে পারবেন আপনি। আপনি যদি এটা ডাউনলোড করতে চান, এখান থেকে ডাউনলোড করতে পারবেন, ওপেন করবেন, আর আপনি একটা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড ডক পিডিএফ যেমনটা চান আপনি সেমনভাবে ডাউনলোড করতে পারবেন। পেজের সাইজ এখান থেকে আপনি কী করবেন, A4 করে দেবেন, হয়ে গেল। এবার নোট করতে পারেন, আবার আপনি খাতাতেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, যেভাবে নোট করার ইচ্ছা হয় সেভাবে করতে পারেন। আচ্ছা, আমরা যখন এই ওয়েবসাইটের মধ্যে চলে আসব, এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পারবেন লগ ইন আছে এবং রেজিস্টার আছে। এখন শুনেন, যেসব ওয়েবসাইটে এরকম রেজিস্টার এবং লগ ইন বাটন থাকে, সবার প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করলেই তবে হচ্ছে আপনি সেই সাইটে লগ ইন করার আপনি অ্যাক্সেস পাবেন। যদি আপনি রেজিস্ট্রেশন না করা থাকে, সারাদিন ধরে লগ ইন করার চেষ্টা করেন, লগ ইন করতে পারবেন না। ফেসবুক চালানো হয় আমাদের, ফেসবুক আমাদের কি করতে হয়েছে, সবার প্রথমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়েছে, তারপর না আমরা সেখানে লগ ইন করে আমরা ব্যবহার করি, তাই নয় কি? তো এরকম আমাদের সবার প্রথম যখন আমরা এরকম ওয়েবসাইটের মধ্যে আসবো, আসার পর আমরা কি করব, একদম হেডারে, টপ হেডারের ডান পাশে দেখতে পারবো রেজিস্ট্রেশন নামে একটা বাটন আছে, রেজিস্টার বাটন। এই রেজিস্টার বাটনে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন কি চাচ্ছে আমাদের থেকে, ইমেল চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে এবং কনফার্ম পাসওয়ার্ড চাচ্ছে, তাই না কি? আপনি যদি চান যে আপনার যে জিমেলটা আছে ব্রাউজারে, সেই জিমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, করতে পারেন। আবার যদি আপনি যদি চান যে আমি আমার নিজের জিমেল ব্যবহার করব না, আমি ট্যাম্প মেল ব্যবহার করব, তাহলে আপনি ট্যাম্প মেলগুলো ব্যবহার করতে পারেন। আমি হচ্ছে আমার যে জিমেলটা আছে, আমি এই জিমেলটা ব্যবহার করব না, আমি ব্যবহার করবো একটা ট্যাম্প মেল। আমি ট্যাম্প মেল নেওয়ার জন্য হচ্ছে mail.tm, mail.tm এই সাইটের মধ্যে আসব। এই সাইটের মধ্যে আসলে আমি একটা টেম্পোরারি মেল পাবো, আবার এই মেলের পাসওয়ার্ড সহকারে আমি পাবো। এই মেলটা, এই সাইটে লগ ইন করার জন্য আমি এই মেলটারও পাসওয়ার্ডও পাবো, সে আমাকে মেইলও দেবে, পাসওয়ার্ডও দেবে। এখন আপনারা এই সাইটটাকেও বুকমার্ক করে রাখতে পারেন, এখান থেকে রাখতে পারেন যে mail.tm। নাম্বার 2 mail.tm, এখানে এই সাইট থেকে বিনামূল্যে আমরা শেষ, বুঝতেছেন? এরপর আসি, আমরা এখান থেকে মেলটাকে জাস্ট ক্লিক করলেই মেলটা কপি হবে। এরপর আমরা কী করবো, আমাদের যে সাইন আপ যে পেজটা আছে, এই সাইন আপ পেজের মধ্যে চলে আসবো। সকলেই দেখেন, যদি আপনারা ওয়েবসাইট এই অনলাইনে আপনাদের লিখতে যদি অসুবিধা থাকে, আপনাদের খাতায় নোট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা কি করব, আবার হচ্ছে মেলটাকে কপি করবো না, এখানে ক্লিক করলে মেলটা কপি হবে। কপি হলে আমরা কি করব, সাইন আপ পেজে আসবো, আসার পর এখানে আমরা মেলটাকে পেস্ট করে দেব, সাথে হচ্ছে আমরা কি করব, একটা পাসওয়ার্ড দিয়ে দেব। আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিতেছি। আমি এখানে দিয়ে দিলাম যে lab.a.321, এখানে দিলাম lab.a.321, এখানে আমি দিলাম lab321 পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড দিতে হবে। এরপর এখানে নিচে দেখতে পারবেন যে আই হ্যাভ রিড এগ্রিমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, এই বক্সটাতে আমাদের কী করতে হবে, চেক বক্স দিতে হবে। চেক বক্স দেওয়া হয়ে গেলে আমরা কি করব, এখানে সাইন আপ লেখা দেখতে পারবো। আমরা কি করব, এই সাইন আপের মধ্যে ক্লিক করব। এখানে দেখাচ্ছে যে ইউ আর অ্যালাউড সাইন আপ দিস মিনিমাম প্রোভাইড ডিসপ্লে। এখানে হচ্ছে আমাদের কি দেখাচ্ছে যে আমাদের এই টেম্পোরারি মেলটা দিয়ে আমাদের হচ্ছে কি করতে দিতেছে না, ক্রিয়েট করতে দিতেছে না, অথচ বিগত ব্যাচের সময়ও হচ্ছে আমাদের এই ট্যাম্প মেল দিয়ে হচ্ছে আমাদের ক্রিয়েট করতে দিয়েছিল, কিন্তু এখন আর আমাদের দিতেছে না। এখানে দেখেন ইউ আর নট অ্যালাউড সাইন ইট উইথ প্রোভাইডেড ডিসপোজেবল মেল অ্যাড্রেস। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে জিমেল ব্যবহার করতে হবে। আপনাদের যে জিমেলটা আছে, এই জিমেলটাকে হচ্ছে আপনাদের ব্যবহার করতে হবে। এখান থেকে হচ্ছে আমরা এই জিমেলটাকে কপি করলাম,
কপি করার পর আমি এখানে জিমেলটাকে দিয়ে দিলাম। এরপর এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম যে lab.a.321, এখানেও কনফার্ম পাসওয়ার্ড lab.a.321 দেওয়ার পর আবার হচ্ছে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি সাইন আপে ক্লিক করে দেবো। আমার ইমেলে ইতিপূর্বে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এই জন্য আমি আর এখানে সাইন ইনে ক্লিক করতেছি না। আপনারা ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তবে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে সাইন আপে ক্লিক করার পর কেমন দেখাবে। আমি এখানে একটা মেল পাল্টাই দিই একটা ওয়ার্ড দিয়ে। এখানে সাইন আপে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে ঠিক এইরকম হচ্ছে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে বলা হয়ে গেছে যে এ ভেরিফিকেশন লিঙ্ক হ্যাজ সেন্ড টু, আপনার যে ইমেলটা ব্যবহার করবেন সেই ইমেলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে, বুঝতেছেন? একটা কোড যাবে, সেই কোডটা হচ্ছে আপনারা কোড পাবেন এবং সেখানে একটা লিঙ্ক পাবেন। আপনার জিমেলটা লগ ইন করার পর আপনি এরকম একটা ইমেল পাবেন। আমি আপনাদেরকে দেখাই। এইরকম একটা লিঙ্ক পাবেন, মানে মেল পাবেন। এরকম একটা লিঙ্ক মেল পাবেন, লিঙ্কে এখানে লেখা থাকবে যে ভিউ ইউর ক্লায়েন্ট এরিয়া। এখানে আসে যখন আপনি ক্লিক করবেন তখন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। যখন অ্যাক্টিভ হবে তখন হচ্ছে আপনারা কীরকম দেখতে পারবেন সেটা হচ্ছে আমি এখন আপনাদের সামনে দেখাচ্ছি। এই যে এরকম একটা ভেরিফিকেশন মেল পাবেন। ভেরিফাই মেলে ক্লিক করলে আপনাদেরকে ঠিক দাঁড়া আমি আরেকটা মেল দিয়ে দেখি এখান থেকে। আমার কি আর মেলে লগ ইন আছে এখানে? না নেয় না একটা মেল। আচ্ছা কারো একটা মেল দেন, মিটিংয়ে একটা মেল দেন, আমি আপনার মেল দিয়ে দেখিয়ে দেই। এখানে কেউ একজন একটা মেল দেন, জিমেল দেন, মিটিংয়ের মেসেজ দেন, শুধুমাত্র মেল দেন। দিছেন? এখানে দিচ্ছেন? আপনি এতক্ষণ ধরে কি মিটিংয়ে ছিলেন না? না পাসওয়ার্ড লাগবে না। এখানে মেলটা নিয়ে এলাম আমরা। পাসওয়ার্ড হচ্ছে lab.a.123.321। আপনি কি করছেন নাকি ইমেল দিয়ে? এখন ক্রিয়েট করছেন? এই যে দেখাচ্ছে অলরেডি টেকেন এই। ও আচ্ছা আপনি কি অ্যাকাউন্ট ভেরিফাই করছেন? আচ্ছা পাসওয়ার্ডটা দেন। পরে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নিন। আপনার তো এক কাজ করেন। আচ্ছা দাঁড়ান, এখানে দেন, লগ ইন পাসওয়ার্ডগুলো দিয়ে দেন। দিয়েছেন?
এই দেখেন আপনার যে কি মোস্তাক খান আহমেদ নাকি আপনি হচ্ছে ইয়ে করেন, দেখেন একটা মেইল পাবেন। মেইলটা হচ্ছে আমাকে এই মেইলে ফরওয়ার্ড করেন। আপনার আমি মেইল দিতেছি, ওই মেইলটা এখানে আমার এখানে ফরওয়ার্ড করে দিবেন। হ্যাঁ যান, মেইল ফরওয়ার্ড করতে পারেন, মেইল ফরওয়ার্ড করে দিবেন। এই যে আমি আপনাকে দেখেন যে মেইল দিছি, এই ল্যাব এ নাটোর বিডি, এই মেইলে হচ্ছে আপনি আমাকে ফরওয়ার্ড করে দেবেন। মেইল ফরওয়ার্ড করার জন্য আপনাকে কী করতে হবে, এরকম আসার পর আপনি এখান থেকে ফরওয়ার্ড দেখতে, এটা রিপ্লাই আছে, এখান থেকে ফরওয়ার্ড করে দেবেন, নিচে দিকে দেখবেন ফরওয়ার্ড। মেল ওপেন করবেন, এইরকম মেলটা ওপেন করেন আপনি। মেল কি রিসিভ করছেন আপনি? ভেরিফাই ইমেল অ্যাড্রেস রিসিভ করছেন? কি কপি করতেছেন? এটা তো কপি করার দরকার না, আপনার বলছে ফরওয়ার্ড করতে। এখানে ফরওয়ার্ড বাটনে ক্লিক করার পর আপনি এখানে জাস্ট টু এর জায়গায় আমার মেলটা দিয়ে দেবেন। হ্যাঁ, দিয়ে এখন সেন্ড করেন। মেল পান নাই আপনি? আপনি এখানে যে মেলটা দিয়েছেন আমাকে, এম মোস্তাক খান না আহমেদ, হুম, লগ ইন আছে? মেল পান নাই? ইয়েতে দেখেন, ট্যাম্পে দেখেন, ট্যাম্পে দেখেন, ইয়েতে দেখেন, জ্যাঙ্কে দেখেন। একবারে পুরো প্রসেসটা দেখে, উনি হয়তো কিছু দূর পর্যন্ত কাজ করছে ওটাতে। পাননি? পাননি? এই যে এখানে দেখেন, স্প্যামে দেখেন, স্প্যামে দেখেন, স্প্যামে গেছে কিনা। স্প্যামে গেছে, তাহলে আপনার মেল ভুল আছে দেখেন। ওটা আপনার এই পিসিতে যখন জিমেল থাকবে তখন ওইভাবে আপনাকে লগ ইন করতে হবে। আর এইভাবে লগ ইন করলে আপনি যে কোনো ব্রাউজার থেকে লগ ইন করতে পারবেন উইদাউট জিমেল লগ ইন ছাড়াই। মেল ঠিক আছে আপনার? আপনি যে আমার স্ক্রিন দেখেন, আপনার এখানে যাবেন, যাওয়ার পর মেলটা কপি করেন, এভাবে এখানে ক্লিক করে কপি করেন, কপি করে আমাকে দেন, ওইরকম কপি করে আমাকে পাঠান। আচ্ছা দেখেন ভুলটা আপনার কোথায় বলেন তো? আপনি আগে যেটা দিয়েছেন সেখানে ডাবল টু, পরে দিয়ে যেটা দিয়েছেন এটা একটা টু, তো ভুলটা কার? এই হলো আপনার কাহিনী, ছোট্ট একটা ইমেল দিতে ভুল করতেছেন। দেখেন মেল গেছে আপনার ওখানে, এখানে ইনবক্সে পাবেন। মেইলটা ওপেন করবেন, করার পর ফরওয়ার্ড দেখতে পারবেন, ফরওয়ার্ডে ক্লিক করার পর আপনি এখান থেকে টু পাবেন, টুতে হচ্ছে আমার যে মেইলটা আছে সেটা দিয়ে দেবেন, ল্যাব এ নাটোর বিডি। এ কিছু আপনার কি হয়েছে?
পান আসাচ্ছেন যে গরম লাগতেছে, তাইলে শব্দ করে করে পান আসাচ্ছেন। পাঠিয়েছেন? এটা 4 মিনিট আগের আসছে। আপনাদের এইরকম একটা মেল আপনারা পাবেন। এই মেলে তখন কি করবেন, আপনার ভেরিফাই ইমেল অ্যাড্রেস আছে, এই ভেরিফাই ইমেল অ্যাড্রেসের মধ্যে ক্লিক করে দেবেন। যখন ভেরিফাই ইমেল অ্যাড্রেসের মধ্যে ক্লিক করে দিবেন, তখন আপনাদের সামনে এরকম হচ্ছে একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদেরকে একটা হোস্টিং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন এখানে আমরা কি করব, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন আমাদের এখানে হোস্টিং প্ল্যান দেখাচ্ছে। আমরা কি করব, যে ফ্রি যে হোস্টিং প্ল্যানটা আছে না, 5 GB ডিস্ক স্পেস, আনলিমিটেড ব্যান্ডউইথ, আনলিমিটেড হোস্টেড ডোমেন, মানে সাব ডোমেন। আমরা ইমেল পাবো না, ফুললি কন্ট্রোল প্যানেল পাবো না, ফ্রি ওয়েবসাইট মাইগ্রেশন পাবো না, বাকি এগুলো আমরা পারবো না, মানে তারা আমাদেরকে দিবে না সাপোর্ট। শুধুমাত্র আমরা সাব ডোমেন পাবো, আনলিমিটেড আনলিমিটেড ব্যান্ডউইথ পাবো, এবং হচ্ছে 5 GB এসএসডি, মানে 5 GB হোস্টিং পাবো আমরা। তো আমরা এখান থেকে কী করবো, ক্রিয়েট নাওতে ক্লিক করে দেবো। ক্রিয়েট নাও ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের একটা ক্যাপচা চলে আসবে, ক্যাপচাটা পূরণ করে দেবো আমরা। যখন হচ্ছে আমাদের এখানে চলে আসবে, আমরা এখানে দেখবো যে সাব ডোমেন, এখানে দেখেন লেখা আছে সাব ডোমেন। এখানে আপনারা কি করবেন, যেহেতু আমরা প্রথম ওয়েবসাইটগুলো আছে নিউজ ওয়েবসাইট বানাবো, নিউজ ওয়েবসাইট ডিজাইন করবো প্রথমে। এখানে আমরা নিউজ রিলেটেড একটা নাম দেবো, বুঝতেছেন। আমরা ধরেন এখান থেকে দিয়ে দিলাম নাটোর নিউজ, নাটোর নিউজ 24। এটা আমরা দিলাম সাব ডোমেনের নাম দিলাম, মানে আমাদের যে ডোমেন আছে সেই ডোমেনের নাম দিলাম এটা যে নাটোর নিউজ 24। এখান থেকে দেখেন ডোমেন এক্সটেনশন আছে, এই ডোমেন এক্সটেনশন থেকে আমরা কি করবো, এখান থেকে এই যে কেশুক.com নামে একটা এক্সটেনশন আছে, মানে কেশুক.com, এই মেন ডোমেনের আন্ডারে হচ্ছে আমরা কি করব, নাটোর নিউজ 24 এটা আমরা ক্রিয়েট করব। এখান থেকে কি করবেন, কেশুক.com সিলেক্ট করে দেবেন। তাহলে আমাদের এখন ডোমেন কীরকম হবে, নাটোর নিউজ 24.কেশুক.com, এটা হচ্ছে আমাদের এখন ডোমেন হবে, বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের একটা সাব ডোমেন, আর মেন ডোমেন হচ্ছে কেশুক.com, যেটা হচ্ছে অ্যাক্সেস আমাদের কাছে নেই, কিন্তু তারা আমাদেরকে ফ্যাসিলিটি দিয়ে রাখছে, এই ডোমেন আন্ডারে আমরা সাব ডোমেন এখানে ক্রিয়েট করতে পারবো। তো আমরা এদের এখান থেকে কী হবে, সাব ডোমেন দেওয়ার পর এখানে আমরা কেশুক.com সিলেক্ট করে দিলাম। এরপর দেখবো যে চেক অ্যাবিলিটি, যে আমাদের এই নামটা অ্যাভেলেবেল আছে কিনা। দেখেন এই নামটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল নাই। তাহলে আমরা এখন কী করতে পারি, যেহেতু অ্যাভেলেবেল নাই, তাহলে আমি হচ্ছে সামনের দিকে বিডি নাটোর নিউজ, বিডি নাটোর নিউজ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার হচ্ছে দেখবো যে চেক অ্যাবিলিটি। দেখেন এখন হচ্ছে আমাদের কি বিডি নিউজ, বিডি নাটোর নিউজ, এই ডোমেনটা কিন্তু ছিল না, সাব ডোমেনটা ছিল না। পরে আমরা কি পেলাম, আমাদের আরও যে বাকি যে ইনফরমেশনগুলো দেওয়া যে জায়গাগুলো আছে সেগুলো আমরা এখানে চলে আসলাম। এখানে আমাদের কোনো কিছু করতে হবে না, যে এডিশনাল ইনফরমেশন এখানে আমাদের কোনো কিছুই করতে হবে না, বুঝতে পারছেন। আমাদের এই জায়গার মধ্যে কোনো কিছু করতে হবে না। আমরা এখান থেকে কী করবো, যার শুধুমাত্র এখানে ইমেল যেটা আছে, ইমেল কনসেন্ট, এখানে আমরা প্লিজ সিলেক্ট থেকে আমরা কী করে দেবো, এখানে আই অ্যাপ্রুভ ইমেল কনসেন্ট। আমাদের এই এডিশনাল ইনফরমেশনের মধ্যে উপরের এই জায়গাগুলোতে আমাদের কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র ইমেল কনসেন্টের জায়গায় আই অ্যাপ্রুভ প্লিজ সিলেক্ট থাকবে, এখান থেকে আপনি আই অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়া শেষ হয়ে গেলে আপনি এখান থেকে কী করবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। যখন আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন, এখানে সামথিং কিছু সময় নেবে, এখানে কিছু সময় নেবে, তারপর হচ্ছে আমাদের ডোমেনটা সেট আপ হয়ে আসবে। আমাদের ডোমেনে বর্তমান নেম সার্ভার কানেক্ট হচ্ছে, হোস্টিং কানেক্ট হচ্ছে, হলে আমাদের এখানে বাকি ফ্যাসিলিটি যেগুলো ছিল সেগুলো হচ্ছে আমাদের চলে আসবে। আচ্ছা এখানে এইভাবে চলে আসুক, আমরা একটু অপেক্ষা করি। আর আপনারা যারা এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, এটা এইভাবে আমাদের প্রসেসটা চলতে থাক, আপনারা নিজ নিজ অ্যাকাউন্টগুলো করে নেন, দ্রুত করে নেন। জি বুঝে নাই, আপনার তো খোলার দরকার নেই, আপনার তো খোলা হয়ে গেছে। এটা আমি শুধুমাত্র অ্যাকাউন্টটা কীভাবে খুলতে, আমি তো আমার মেল দিয়ে কাজ করব।
আপনার এখন তো খোলা হয়ে গেছে, বাকিরা হচ্ছে আপনারা ক্রিয়েট করে নেন। যখন ক্রিয়েট করার পর প্রসেসিং শেষ হবে আপনাদের সামনে এরকম চলে আসবে। এইরকম স্ক্রিন আসা পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে ক্রিয়েট করার সময়। তাহলে আপনারা বাকি প্রসেসটা শুরু করে দেন। বুঝতে পারছেন? জি। আমি না একটু আগে আপনার চোখের সামনে কাজগুলো করলাম। আবার দেখেন, দরকার হলে আবার দেখেন। প্রথম অবস্থায় কি করবেন? আপনারা গুগলে সার্চ করবেন। আমি আগেও বলেছি যে আমার ক্লাসে অন্ততপক্ষে 100% মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। এটা তো ফাইলে যায় না, ব্রাউজার, গুগল ক্রোম ব্রাউজার। আপনি মিটিংয়ে জয়েন আছেন না? এখান থেকে একটা ট্যাব নেবেন, এখান থেকে দেখেন উপরের দিকে প্লাস আইকন আছে না? প্লাস আইকনে যতবার ক্লিক করবেন ততটা করে একটা করে ট্যাব ওপেন হবে। এখন ধরুন আমি ব্রাউজারের পরিস্থিতি দিতে তো আমার তো শেষ জীবন। আপনি ক্লাস জয়েন অবস্থা, আপনি এই মনিটর আছেন, এখানে আছেন না? এখানে আছেন তো নাকি? এই পদের মধ্যে আছেন আপনি? তাই সামনে আপনার দেখেন এরকম প্লাস আইকন আছে না পাশে? আপনার এই ট্যাবের পাশে প্লাস আইকন আছে না? এখন যদি প্লাস আইকন যদি খুঁজে না পান তাহলে বলেন আমার কি করণীয়? পেয়েছেন? তো আমরা কি করছিলাম, এরকম একটা নতুন ট্যাব নেওয়ার পর আমরা সবার প্রথমে কি করছিলাম কেউ জন বলতে পারবেন? এরকম ট্যাব নেওয়ার পর আমরা কি করছিলাম? ইনফিনিটি ফ্রি, এই যে ইনফিনিটি ফ্রি লিখে কি করছিলাম? সার্চ করছিলাম। আমি আপনাদের একটু আগে যে নোট করতে বলছিলাম তখন মনে হয় আপনি হয়তো লাইনে ছিলেন না। ইনফিনিটি ফ্রি লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা কি করবেন? এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের কি করতে হবে? রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করার পর আপনার ব্রাউজারে লগইন করা যে জিমেল আছে আপনি সেই জিমেলটা ব্যবহার করবেন। রেজিস্টারে আসার পর আপনারা ওখানে মেইল দিবেন। আপনি যে পাসওয়ার্ড মনে রাখবেন সেই পাসওয়ার্ডটা দিবেন। এই পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি কি করবেন? সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করা হয়ে গেলে আপনাদের মেইলে ইমেল পাঠাবে। এরকম একটা ইমেল আসবে, সেখানে ভেরিফাই ইমেলে ক্লিক করে দেবেন। ভেরিফাই ইমেলে ক্লিক করে দেওয়ার পরেই আপনারা দেখতে পারবেন আরেকটা ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর সেখানে আপনারা আপনাদের সাবডোমেন নাম দিবেন এবং ডোমেন এক্সটেনশন থেকে keshub.com সিলেক্ট করে দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। এরপর এডিশনাল ইনফরমেশন পেজ আসবে, সেখান থেকে আপনারা কি করবেন? ইমেল কনসেন্ট থেকে আই অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন। এই সাইডে তো আপনি পার্সোনাল জিমেল লগ ইন করতেছেন, আপনি পার্সোনাল জিমেল দিয়ে সাইন ইন করতেছেন, সাইন আপ করতেছেন না, সমস্যা নেই। আর অবশ্যই নিজের ব্রাউজারে জিমেল আগামী এই 3 মাস আপনাদের জিমেলগুলো আপনাদের যে ব্রাউজার দিয়ে চালাচ্ছেন এখানে অবশ্যই লগ ইন করে রাখবেন। এখন প্রতিনিয়ত আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বিভিন্ন ধরনের। না কোনো সমস্যা না, ওই পিসে তো আপনি আগামী 3 মাস ভরবেন। বলেন।